আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আজকের ক্লাসটা ম্যানেজমেন্টের সাথে ইয়ার্ন ফেব্রিক যদি থাকেন বা অন্য ডিসির যদি থাকেন তাদের ক্লাসটা করার দরকার নাই, কারণ আপনাদেরকে আমি এই ক্লাসটা নিয়েছি। এটা আজকে ওই গিয়ার ট্রেনের উপরই ক্লাসটা নিব। আর কমন ক্লাস যেটা নেব সেটা আমি অ্যানাউন্সমেন্ট করে দিব। আর যদিও গুগল ক্লাসরুমে আমি মেনশন করতে পারিনি, মেনশন করে দিলে আপনাদের জন্য সুবিধা হতো। তো যারা হচ্ছে ম্যানেজমেন্ট বাদে যারা আছেন তারা লিভ নিতে পারেন, বা যদি কেউ ক্লাস মিস করে থাকেন সেক্ষেত্রে যদি ইচ্ছা হয় তাহলে ক্লাস করতে পারেন। বাট যারা ক্লাস করেছেন তাদের দরকার নাই ক্লাসটা করার। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সবাই ম্যানেজমেন্টের বেশ কয়েকজন জয়েন করেছেন, আমরা ক্লাসটা শুরু করব এখন। আর ডিসির সজলকেও দেখতেছি। সজল, ক্লাস আপনাদের জন্য না, এটা শুধুমাত্র ম্যানেজমেন্টের জন্য। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসটা শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমি একটু আলোচনা করে নিই, যেহেতু আপনাদের সাথে অনেকদিন পর ক্লাস নিচ্ছি। তো আমরা হচ্ছে এর আগে 6টা চ্যাপ্টার দেখেছিলাম ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর, যার মধ্যে একটা চ্যাপ্টার বাদে বাকি সবগুলো চ্যাপ্টারের ভিডিও হচ্ছে আপলোড করা আছে উইথ প্রবলেম সলভিং ভিডিও সহ। তো হচ্ছে ওই যে চ্যাপ্টারটা সেন্টার অফ গ্র্যাভিটি, ওইটা হচ্ছে আমি সময় করে আপলোড করে দিব। আর এরপরে হচ্ছে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি আজকে করব, বা আজকে শেষ করব, সেটা হচ্ছে যে গিয়ার ট্রেন থিওরি অফ মেশিনস এর একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা আমরা দেখবো আজকে, এবং দুইটা চ্যাপ্টার মিলাই মানে এই টপিকটা আমরা পড়বো, 12 আর 13, থিওরি অফ মেশিনস বাই R.S. খুরমি, এই বইটা থেকে। তো এইটার আবার ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। তো আজকে হচ্ছে আপনাদেরকে ক্লাসটা নিয়ে নিয়ে নেবো। তাহলে হচ্ছে বাকি 3টা ডিপার্টমেন্টের সাথে আমি ক্লাসটা নিয়ে শেষ করেছি, শুধু আপনাদের সাথে নেওয়া হয় নাই। তো আজকে আমি দুইটা ক্লাস একসাথে নিয়ে আপনাদের এই টপিকটা শেষ করব। এরপরে বাকি থাকবে আর একটা টপিক, সেটা হচ্ছে যে সলিড মেকানিক্স এর। তো ওইটা হচ্ছে আমি 4টা ডিপার্টমেন্টকে একসাথে কম্বাইন্ড করে একটা বা দুইটা ক্লাস নিয়ে আমি হচ্ছে ওইটা হচ্ছে শেষ করব। ওটাতে পুরোপুরি ম্যাথমেটিক্স, পুরাটাই ম্যাথমেটিক্স টাইপ চ্যাপ্টার। আর আজকের চ্যাপ্টারটাতে হচ্ছে আপনার কিছু থিওরি আছে, আবার কিছু ম্যাথমেটিক্সও আছে। তো আপনারা অনেকেই হচ্ছে অনলাইন পরীক্ষা সবাই মনে হয় দিয়েছেন, তাই অনলাইন পরীক্ষা তো এই সেমিস্টার আপনারা দিয়েছেন। তো অনলাইন পরীক্ষা আপনাদের কেমন হয়েছে? স্যার, এই তো স্যার ভালোই হয়েছে। মানে আমরা যতটা আসলে ভেবেছিলাম যে নেটওয়ার্ক প্রবলেম বা ইস্যু গুলো হচ্ছে সলভ করতে মানে প্রবলেম হতে পারে, সো অ্যাকচুয়ালি যারা টিচার ছিলেন মানে সবাই অনেক বেশি ফ্লেক্সিবল ছিলেন, সো আমাদের জন্য আর কি টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক বেশি ইজিয়ার হয়েছে। সো আই থিঙ্ক মানে আমাদের সবার জন্য মোটামুটি ভালোই গিয়েছে। তাহলে তো ভালোই। আর এমনিতে আপনাদের এই সেমিস্টারে যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, আহ, এইটার আপডেট কি? সাবজেক্ট কি শেষ হয়ে গেছে কোনোটা, নাকি এখনো বাকি আছে? স্যার, আমাদের 3টা কোর্স হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে একটা কোর্সের হচ্ছে রিভিউ ক্লাসও কমপ্লিট। আচ্ছা, আর আপনার কোর্সের মধ্যে তো হচ্ছে নয়ন ম্যাম অলরেডি শেষ করে দিয়েছেন, আর আপনার হচ্ছে জাস্ট আই থিঙ্ক আরো এই ক্লাসের পর আই থিঙ্ক 2টা ক্লাস হলে তো আমাদের শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ভালো। মানে অনলাইনের মানে প্রেশার প্রেশার কেমন লাগতেছে ক্লাস করে? মানে বেশি প্রেশার মনে হচ্ছে নাকি অফলাইনের ক্লাসই ভালো ছিল? আমার কাছে স্যার কম্পারেটিভলি মনে হচ্ছে যে মানে অফলাইনটাই বেটার ছিল, কারণ ফিজিক্যালি যখন ক্লাস করতাম লাইক টাইমের একটা ব্যাপার আছে, কনসেন্ট্রেশনের ব্যাপার আছে। অনলাইনে হচ্ছে কিছুটা হলেও কনসেন্ট্রেশনে মানে কতটা কনসেন্ট্রেশন থাকে থাকে না। প্লাস হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স তুলনামূলক সবসময় লো ছিল, তো ওটাও একটা মানে factor। হুম। না, প্রথম দিকে আপনাদের অ্যাটেন্ডেন্স অনেক ভালো ছিল, টু বি অনেস্ট। কিন্তু এই যে পরবর্তীতে মানে অনলাইন এক্সামের পরে যে ক্লাসগুলো নিচ্ছি, এখানে অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে। যেমন আপনাদের আমি সহ এখন আছি হচ্ছে 35 জন, তার মানে হচ্ছে 34 জন হচ্ছে মাত্র উপস্থিত আছে। 80 জনের ডিপার্টমেন্টে 34 জন মাত্র উপস্থিত আছে। তো এইগুলা একটু আপনারা খেয়াল রাখবেন যে কেন হচ্ছে কম হচ্ছে। কারণ হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপরও তো আপনাদের একটা মার্কস আছে। আবার ক্লাস যদি ঠিকভাবে না করেন সেক্ষেত্রে দেখা যাবে যে পরীক্ষায় যদি কনসেপচুয়াল কোশ্চিন আসে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ক্লাসে অনেক কিছু আলোচনা করা হয়। আমি একটা জিনিস বুঝাচ্ছি, সেই জিনিসটা আপনারা ঠিকভাবে বুঝতে পারতেছেন কিনা, আপনাদের কোশ্চিন থাকে। তো এইভাবে কোশ্চিন অ্যান্সার দিলে দেখা যায় যে অনেক কনসেপ্টই ক্লিয়ার হয়ে যায়, বা অনেক কিছুই আমরা ক্লাসে বলে ফেলি,
আবার দেখা যায় যে লেকচার বা ভিডিও যখন বানাচ্ছি তখন দেখা যায় যে মানে একদম ফর্মালি বানাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে হচ্ছে যে অনেক ক্রিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার হয়তো অনেক সময় দেওয়া হয় না, বাট যেটা আমরা ক্লাসে আলোচনা করে থাকি। তো এই জন্য ক্লাস করাটা জরুরি। আর আমার তো একটা সাবজেক্ট আপনারা এখন পর্যন্ত পরীক্ষা দেননি, অন্য 3টা ডিপার্টমেন্টই দিয়েছে। ওই যে ইএম পরীক্ষা দিয়েছে, আপনাদের যেহেতু ইএম ছিল না, তো ওরা জানে যে আমার কোশ্চেন প্যাটার্নটা কেমন। তো আপনারা যেহেতু জানেন না, আপনাদের জন্য জাস্ট এটা বলে রাখি যে আমার কিন্তু মানে আমার পার্ট এমসিকিউ বলেন বা যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে এমসিকিউ বলেন বা রিটেন বলেন, দুটা পার্টই হচ্ছে পুরোপুরি কনসেপচুয়াল হবে। এবং মানে দেখা দেখি করে যে অ্যান্সার করবে এটার সুযোগটা কম থাকবে। মানে দেখা যাবে যে আমি হচ্ছে এমন ভাবে ম্যাথ গুলা চেঞ্জ করে দিব বা ম্যাথ গুলা ঘুরাই পেঁচাই দিব, যেখানে হচ্ছে দেখা যাবে যে একটা ভ্যারিয়েবল বা দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু আপনাদের মানে ইউনিক কোনো কিছু ধরে নিয়ে করতে হবে। তো দেখা যাবে যে সবার ক্যালকুলেশন আলাদা হবে, সবার অ্যান্সারও আলাদা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি একজন আরেকজন একটা দেখে দেখে করেন তাহলেও লাভ হবে না। সো কনসেপচুয়াল কোশ্চিন হবে। তো দ্যাটস ওয়াই আমার ক্লাস বোঝাটা খুব জরুরি। ক্লাসে কি বলতেছি, কিভাবে হচ্ছে বিষয়গুলো, সেইগুলো বুঝতে হবে। তো যাই হোক, আমরা আজকের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে যে গিয়ার ট্রেন। গিয়ার ট্রেন বা বেসিক্স অফ গিয়ার। গিয়ার মূলত হচ্ছে আমাদের হচ্ছে মেকানিক্যাল অ্যাক্সেসরিজ বা ডিভাইস বলতে পারি, যেটা হচ্ছে আমাদের বড় বড় মেশিন গুলাতে মোশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে সাহায্য করে। এখানে দেখেন দুইটা গিয়ার দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা বড় গিয়ার আর এটা হচ্ছে একটা ছোট গিয়ার। এই গিয়ারের মাঝে দেখেন একটা গ্যাপ আছে। So, এই গ্যাপটা একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শ্যাফট এটার মধ্যে অ্যাটাচ করা থাকে। সিমিলারলি এই গিয়ারেও একটা সিলিন্ড্রিক্যাল শ্যাফট অ্যাটাচ করা থাকে। তো ধরেন লেটস সে এইখানে হচ্ছে আমি মোটর দিয়ে এই সিলিন্ড্রিক্যাল শ্যাফটটাকে ঘোরালাম, তাহলে গিয়ারটাও ঘুরবে। তাহলে এই শ্যাফটে আমি এনার্জি দিয়েছি বা ইনপুট ভেলোসিটি দিয়েছি, তাহলে এই গিয়ারটা ঘুরবে। তো এই গিয়ারের সাথে কানেক্টেড আরেকটা গিয়ার ওই গিয়ারটাকে ঘোরাতে সাহায্য করবে। তাহলে এই গিয়ারটা এই ছোট গিয়ারটাকে ঘোরাতে সাহায্য করবে। তাহলে ছোট গিয়ারটা যদি ঘুরে তাহলে মোশনটা এই শ্যাফট থেকে অন্য আরেকটা শ্যাফটে ট্রান্সফার হয়ে গেল। তো এভাবে মোশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য আমরা গিয়ার ইউজ করে থাকি। তো গিয়ার যেটা হয় সেটা হচ্ছে যে গিয়ার হচ্ছে একটা মানে এরকম সার্কুলার অবজেক্ট যার বাইরের সারফেসে কিছু হচ্ছে টিথ কাটা থাকে, দাঁত কাটা থাকে। দাঁতগুলার মাঝে মাঝে গ্যাপ থাকে এবং এই গ্যাপগুলাতে অন্য আরেকটা গিয়ারের যে টিথ কাটা থাকে বা দাঁত কাটা থাকে সেটা হচ্ছে এই গ্যাপের সাথে ম্যাচ হয়ে যায়। যখনই ম্যাচ হবে তখনই এই দুটো হচ্ছে একসাথে কানেক্টেড থাকে। তো এই হচ্ছে আমাদের বেসিক, মানে এটা হচ্ছে একটা গিয়ারের একটা বেসিক ডিজাইন। তো এরপরে আমরা চলে যাই যে টুথেড গিয়ারিং, যে এটার মধ্যে টিথ আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে টুথেড গিয়ারিং। তো গিয়ার মানেই এখানে হচ্ছে টিথ থাকতে হবে এবং টিথ গুলো প্রত্যেকটা আইডেন্টিক্যাল। এটার সাথে এটা আইডেন্টিক্যাল, এটার সাথে এটা আইডেন্টিক্যাল, মানে প্রত্যেকটা ইউনিক। মানে ইউনিক বলতে হচ্ছে আইডেন্টিক্যাল অ্যাকচুয়ালি, মানে এটার সাথে এটা সিমিলার, এই গ্যাপ যতটুকু এখানেও সিমিলার গ্যাপ, এটার যে থিকনেস এটারও সেম থিকনেস। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে এভাবে বিল্ড করা হয়। তাহলে দেখেন এখানে যদি আমরা একটু আসি, খেয়াল যদি করে দেখি যে এখানে কি হচ্ছে, যে আমাদের একটা গিয়ার, লেটস সে এটা ফ্রিকশন হুইল বলতেছি। ফ্রিকশন হুইলের ন্যায় আমাদের গিয়ার গুলা কাজ করে। ফ্রিকশন হুইলে কি হচ্ছে দেখেন যে এখানে হচ্ছে একটা ফ্রিকশন হুইল আছে যেটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করতেছে, আর আরেকটা হুইলের সাথে এটা কানেক্টেড, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে। যেহেতু দুইজন এক্সটার্নালি কানেক্টেড, দ্যাটস ওয়াই একটা ক্লকওয়াইজ হলে আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যদি এক্সটার্নালি মানে বাইরের দিকে যদি কানেক্টেড থাকে তাহলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, আর যদি ভেতরের দিকে কানেক্টেড থাকে তাহলে ডিরেকশনটা সেম দিকে হবে। ঠিক আছে? তাহলে এক্সটার্নাল কানেকশনের জন্য ডিরেকশন চেঞ্জ হয়ে যায় পরস্পর। চেঞ্জ হয়ে গেলে এই লাইন অফ অ্যাকশনের উপর আমার হচ্ছে বা লাইন অফ কন্ট্যাক্টের উপর আমার হচ্ছে ইয়াটা কাজ করে, যে ফোর্স গুলা কিভাবে যাবে। তো যেহেতু এটা এইদিকে ঘুরতেছে তাহলে স্পর্শক বরাবর ফোর্সটা এই দিক বরাবর হবে, তাহলে এইভাবে এটা ঘুরতে থাকবে। আর এটার সাথে এটা যেহেতু অ্যাটাচমেন্ট আছে বা কানেকশন আছে, তাহলে এদের মধ্যে হচ্ছে একটা ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশনটা কাজ করবে উপরের দিকে। ঠিক আছে? তো এভাবে এ ফ্রিকশন হুইলটা বি ফ্রিকশন হুইলকে ঘোরাতে সাহায্য করবে। তো এই কনসেপ্টটাই আমরা হচ্ছে টুথেড হুইল বা টুথেড গিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সো এখানে কি হচ্ছে দেখেন যে এটার এক্সটার্নাল সারফেসে আমরা হচ্ছে কিছু দাঁত কেটে রাখা হয়েছে এবং
আরেকটা যে গিয়ার আছে সেই গিয়ারটা এই দাঁতগুলোর গ্যাপ গুলাতে ম্যাচ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার ইনপুট গিয়ার। ইনপুট গিয়ারকে আমরা বলে থাকি ড্রাইভার। ইনপুট গিয়ারটা স্পিডটা পেয়ে থাকে মোটর থেকে। মোটর যদি আমি চালু করি তাহলে ইনপুট শ্যাফটটা ঘুরবে, ইনপুট শ্যাফট ঘুরলে ইনপুট গিয়ারটা ঘুরবে, আর এইটাকে আমরা বলতেছি ড্রাইভার। সো ড্রাইভার করবে কি, ওর সাথে কানেক্টেড আরেকটা গিয়ারকে ঘোরাতে সাহায্য করবে। তাহলে যাকে ঘোরাতে সাহায্য করবে তাকে আমি বলতেছি ফলোয়ার বা ড্রিভেন। ফলোয়ার বা ড্রিভেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ফলোয়ার বা ড্রিভেন। আর ড্রাইভার কি করতেছে? ড্রাইভার ঘুরতেছে দেখেন ক্লকওয়াইজ, তাহলে ফলোয়ার ঘুরবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, কেননা এটা এক্সটার্নালি একজন আরেকজনের সাথে কানেকশনে আছে বাইরের সার্ফেস। এটা হচ্ছে আমাদের লাইন অফ কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে আমাদের শ্যাফট। এটা ইনপুট শ্যাফট, এটা হচ্ছে আমার আউটপুট শ্যাফট। তো এইভাবে হচ্ছে একটা গিয়ার সিস্টেম কাজ করে। যে একটা গিয়ার যদি ঘুরে ওটা আরেকটা গিয়ারকে ঘোরাতে সাহায্য করবে। আর এখানে দেখেন 3টা সার্কেল আমি দেখতে পাচ্ছি দুটা গিয়ারের ক্ষেত্রেই। তো এই নিচের যে সার্কেলটা সেখান থেকে টিথ শুরু হয়, আর বাইরের যে সার্কেলটা সেখানে গিয়ে টিথের মানে উইথ বা থিকনেসটা শেষ হয়। এটা হচ্ছে আমার টিথ থিকনেস। সো এটা নিচেরটা হচ্ছে একদম যেখান থেকে যে সার্ফেস থেকে আমার টিথটা মানে টিথটা শুরু হচ্ছে সেটা, আর উপরের লাল সার্কেলটা হচ্ছে যেখানে হচ্ছে আমার টিথটা শেষ হচ্ছে সেটা। এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে, সেটা একটু পরে আমরা দেখবো এই সার্কেল দুইটা। আর মাঝের যে নীল সার্কেলটা আছে সেটাকে আমরা বলি পিচ সার্কেল। এটাই হচ্ছে আমাদের ইউনিট সার্কেল। দ্যাট মিনস আমরা যত কিছু ক্যালকুলেশন করব সবকিছু এই পিচ সার্কেলের উপর কেন্দ্র করেই আমরা ক্যালকুলেশন করব। পিচ সার্কেলটা কোন সার্কেল? পিচ সার্কেলটা হচ্ছে ফ্রিকশন হুইল। যদি আমি চিন্তা করি গিয়ারটাকে, তাহলে কি হবে? তারা দুইজন একটা পয়েন্টে টাচ করবে, ইন্টারসেক্ট করবে না, একটা পয়েন্টে টাচ করবে। তো ওই পয়েন্টেই তো হচ্ছে আমার ফ্রিকশনাল ফোর্স থাকবে এবং হচ্ছে একটা ড্রাইভিং ফোর্স থাকবে। তো এইরকম পিচ সার্কেলটাও ওই ফ্রিকশনাল হুইলের মতো, দেখেন যে দুইটা একজন আরেকজনকে জাস্ট একটা পয়েন্টে টাচ করতেছে। তাহলে এটা হচ্ছে একটা ফ্রিকশনাল হুইলের মতো কাজ করবে, ইন্টারসেকশন হবে না। এই যে এই সার্কেলটা যেই পয়েন্টে আমার জাস্ট একটা পয়েন্টে টাচ করতেছে সেই সার্কেলটাকে আমরা বলে থাকি পিচ সার্কেল। তাহলে এটা দুটা গিয়ারের ক্ষেত্রেই পিচ সার্কেল থাকবে। এটা হচ্ছে এই গিয়ারের পিচ সার্কেল, এই নীলটা, আর এই নীলটা হচ্ছে এই ছোট গিয়ারের পিচ সার্কেল। পিচ সার্কেল কখনো একজন আরেকজনকে ইন্টারসেক্ট করবে না। সো পিচ সার্কেলটা আমরা বিভিন্ন ভাবে ক্যালকুলেট করতে পারি বা বিভিন্ন ভাবে ড্র করতে পারি। তো এটা হচ্ছে আমরা হচ্ছে পরে একটু পরে আমরা দেখবো যে পিচ সার্কেলটা থেকে কিভাবে অন্যান্য প্যারামিটার গুলো গিয়ারের আসতে পারে বা রিলেটেড। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। কারো কোশ্চিন থাকলে করবেন, ঠিক আছে? কেউ যদি বুঝতে না পারেন, যদি কোশ্চিন থাকে তাহলে করবেন। আর দুইজন স্টুডেন্ট এখনো তাদের আইডি লেখেন নাই, তো আমি হচ্ছে রিনেম অপশনটা ওপেন করে দিলাম, একটু আইডিটা লিখে রাখবেন, আদারওয়াইজ আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়াটা কঠিন হবে। মাহবুবুর রহমান, মাহবুর রহমান আর হচ্ছে সাবিত হাসান, আপনারা দুইজন কাইন্ডলি একটু আপনাদের আইডিটা লিখে রাখবেন। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার আমরা তো দেখলাম হচ্ছে যে আমাদের যে হচ্ছে ইনপুট শ্যাফটটা ছিল, সেখানে যখন হচ্ছে মোটর থেকে আমাদের পাওয়ারটা আসলো তখন হচ্ছে সেই শ্যাফটটা যখন হচ্ছে রোটেট করবে আমাদের হচ্ছে যে টু হুইল গুলো আছে মানে ড্রাইভার যেটা আছে সেটা হচ্ছে রোটেট করবে। তো সিমিলারলি হচ্ছে কি ফলোয়ারের যে শ্যাফট আছে সেটা কি হচ্ছে মানে নিজস্ব কোনো মোশনে রোটেট করে নাকি ড্রাইভারের মোশনে রোটেট করে? না, এখানে মোশনটা হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে? যে মোশনটা ট্রান্সফার যে আমি করতেছি এখানে চেঞ্জ হবে, মোশন মোশন চেঞ্জ হতে পারে, আবার ড্রাইভারের মোশনেও সে মুভ করতে পারে। এটা ডিপেন্ড করবে স্পিড রেশিওর উপর। এই যে টিথ কয়টা আছে এই গিয়ারে, আবার ছোট গিয়ারে টিথ কয়টা আছে, এই টিথ রেশিও, তারপর ডায়ামিটার রেশিও, বিভিন্ন প্যারামিটার আছে। এই প্যারামিটারের উপর ডিপেন্ড করবে যে হচ্ছে যে ফলোয়ারের স্পিড কতটুকু হবে, বাড়বে না কমবে নাকি হচ্ছে ড্রাইভারের সমানই থাকবে। জি স্যার বুঝতে পেরেছি, মানে হচ্ছে ড্রাইভার ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে ড্রাইভারের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, ড্রাইভারের তো মানে স্পিড আমি একটা নির্দিষ্ট দিচ্ছি, এই দুটা কানেকশনের উপর ডিপেন্ডেন্ট, যে আমি কানেকশন যেটা করতেছি, ধরেন যে এই যে একটা বড় গিয়ারের সাথে আমি আরো একটা বড় গিয়ার
এর থেকে বড় গিয়ার হচ্ছে কানেক্ট করলাম, সেক্ষেত্রে স্পিড রিডিউস হয়ে যাবে। আর এই বড় গিয়ারের সাথে যদি ছোট গিয়ার করি তাহলে দেখা যাবে যে স্পিড মানে ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, মানে দুইটা গিয়ারে পরস্পর ডিজাইনের উপর ডিপেন্ড করে স্পিড রেশিওটা কত হবে। Okay. আচ্ছা, মাহাবুর রহমান, আপনার আইডিটা একটু লিখে ফেলেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আমি স্যার ওই যে রিনেম অপশনটা পাচ্ছিলাম না, তো ওই জন্য অ্যাকচুয়ালি করি নাই। ওয়ালাইকুম রিনেম আসসালাম। অপশনটা একটু অন করে দিলে ভালো হইতেছে। আমি অন করে দিয়েছি, একজন তো রিনেম করে ফেলেছে অলরেডি। সাবিত হাসান যে ছিল সে হচ্ছে করে ফেলছে। আপনি একটু চেষ্টা করে করে ফেলেন, আদারওয়াইজ অ্যাটেন্ডেন্স দেওয়াটা কঠিন হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, যে গিয়ার ড্রাইভের কিছু অ্যাডভান্টেজ আছে, আবার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজের মধ্যে যেটা আছে যে এটা হচ্ছে এক্সাক্ট ভেলোসিটি রেশিও অনুযায়ী ট্রান্সমিট করতে পারে মোশনটাকে। মানে ক্যালকুলেশন গুলো হচ্ছে আপনি যেভাবে করবেন ঠিক সেভাবেই মোশনটা আপনি পাবেন। মানে এখানে ইন্টারনাল লসটা কম, এই জন্য ভেলোসিটি রেশিওর অনুযায়ী আপনি হচ্ছে ট্রান্সমিট করতে পারবেন মোশনটাকে। এরপরে দেখেন লার্জ পাওয়ারকেও আপনি ট্রান্সমিট করতে পারবেন। এদের ইফিসিয়েন্সি ইউজুয়ালি অনেক হাই হয় এবং এটা অনেক রিলায়েবল হয়, যেহেতু মেটালের তৈরি হয় এগুলা, তো এগুলো অনেক রিলায়েবল সার্ভিস দিতে পারে এবং খুব কম্প্যাক্ট একটা লে আউট হয়, সো ঝামেলা কম হয়। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা লেগে যায় এবং অনেক সময় স্পেশাল ইকুইপমেন্টস বা টুলস ইউজ করতে হয়। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে হচ্ছে যে যদি টিথ যেটা আছে গিয়ারের সেখানে যদি কোনো ইরোর থাকে, ধরেন যে প্রত্যেকটা টিথ আইডেন্টিক্যাল না হয়, একটা টিথ হচ্ছে আপনার হয়ে গেছে, যে একটু ছোট বা বড় হয়ে গেছে, সেক্ষেত্রে এটা হচ্ছে হিউজ লেভেলের ভাইব্রেশন এবং নয়েজ ক্রিয়েট করে। এটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম। আর একটা প্রবলেম আছে যে গিয়ারের টিথ গুলো যদি একটা ভেঙে যায়, লেটস সে মানে রান করতে করতে একটা টিথ ভেঙে গেছে, তখন কিন্তু পুরো গিয়ারটাকেই রিপ্লেস করতে হবে। সো ওই টিথটাকে চেঞ্জ করে আরেকটা টিথ আমি লাগাই নেবো এরকম কিন্তু কোনো সুযোগ নাই। সো এটা হচ্ছে অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, যে ফ্লেক্সিবিলিটি কম। যে আমার একটা পার্ট নষ্ট হয়ে গেছে বা একটা টিথ নষ্ট হয়ে গেছে, আমি ওই টিথটাকে রিপ্লেস করে এটাকে পুনরায় ইউজ করবো, এটার কোনো সুযোগ নেই। সো এই ছিল মোটামুটি গিয়ার ড্রাইভের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এরপরে বিভিন্ন টাইপের হচ্ছে গিয়ার আমরা দেখে থাকি। তো এর মধ্যে সবচেয়ে মানে পপুলার হচ্ছে স্পার গিয়ার। তো স্পার গিয়ার হচ্ছে আপনার, যে আমরা ফার্স্টের যে ছবিটা দেখলাম, এটা একটা স্পার গিয়ারের এক্সাম্পল। স্পার গিয়ার মানে দাঁতগুলো একদম ফ্ল্যাট ভাবে কাটা থাকবে, আর হচ্ছে এরা পরস্পর পাশাপাশি মার্চ করবে। তো এটাও একটা স্পার গিয়ার, এটাও একটা স্পার গিয়ার, এরা পরস্পর পাশাপাশি একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে। আর গিয়ারের কানেকশন গুলাকে বলা হয় মেশিং। ঠিক আছে, গিয়ার মেশ করা বা মেশিং বলা হয়। তো একটা গিয়ার আরেকটা গিয়ারের সাথে যখন হচ্ছে কানেক্টেড থাকে সেটাকে আমরা বলি গিয়ার মেশ বা মেশিং। ঠিক আছে, সো গিয়ার মেশ বলে থাকি। তো এই গিয়ারটা এই গিয়ারটার সাথে কানেক্টেড, দ্যাট মিনস এই দুটো গিয়ার মেশ করছে। আর এখানে স্পার গিয়ার যেটা SPUR, স্পার গিয়ার হচ্ছে আপনার, স্পার গিয়ারে দেখেন টিথ গুলো একদম সোজাসুজি, মানে হচ্ছে কোনো বেঁকানো থাকে না, কোনো অ্যাঙ্গেলে থাকে না, একদম সোজাসুজি থাকে। তো এরকম সোজাসুজি যদি টিথ কাটা থাকে তাহলে হচ্ছে আমরা সেই দুইটা গিয়ারকে পরস্পর স্পার গিয়ার বলতে পারি। স্পার গিয়ার কানেকশন আছে। সিঙ্গেল একটা গিয়ারকে আমরা স্পার গিয়ার বলছি, এটাও স্পার গিয়ার এটাও স্পার গিয়ার। সো স্পার গিয়ারটাই মোস্ট কমনলি হচ্ছে আমাদের যে কোনো মেশিনারিজে ইউজ হয়ে থাকে। এরপরে আমরা যদি যাই তাহলে হচ্ছে যে
এখানে দেখেন এটা হচ্ছে একটা স্পাইরাল গিয়ার, এটাও কিন্তু স্পার গিয়ার, দেখেন এটা একটা স্পার গিয়ার, এটাও একটা স্পার গিয়ার, সোজাসুজি আছে। আর এটা হচ্ছে আমার স্পাইরাল গিয়ার, দেখেন একটু বেঁকানো টিথ গুলা। তো আর এটা হচ্ছে আমার হেলিক্যাল গিয়ার, হেলিক্সের মতো বেঁকানো টিথ, আরো বেশি বেঁকানো এটা। তো এটা হচ্ছে হেলিক্যাল গিয়ার, এটা হচ্ছে আমার স্পাইরাল গিয়ার, আর এগুলো হচ্ছে ডাবল হেলিক্যাল গিয়ার। ঠিক আছে, দুই দিকে হেলিক্স আছে, এদিকে আছে আবার এদিকে আছে। তো এটাকে আমরা বলতেছি ডাবল হেলিক্যাল গিয়ার। সো গিয়ার গুলা এরকম পাশাপাশি কানেক্টেড থাকতে পারে, আবার এরকম লম্বালম্বি কানেক্টেড থাকতে পারে। সো লম্বালম্বি যেগুলা কানেক্টেড থাকে সেই গিয়ার গুলাকে আমরা বলে থাকি বেভেল গিয়ার, আর পাশাপাশি থাকলে এটা নর্মালি গিয়ার হচ্ছে। ঠিক আছে, তো হেলিক্যাল গিয়ার বলি বা স্পাইরাল গিয়ার বলি বা স্পার গিয়ার বলি, এরা সবই হচ্ছে পাশাপাশি কানেক্টেড থাকতে পারে, আবার লম্বালম্বিও কানেক্টেড থাকতে পারে। সো লম্বালম্বি যখন কানেক্টেড থাকবে তখন মোশনটা 90 ডিগ্রিতে ট্রান্সফার হবে। দেখেন এটা এইভাবে ঘুরতেছে আর এটা এই এক্সিসে ঘুরতেছে। সো দুটার এক্সিস লাইন কিন্তু আলাদা। এটাকে যদি আমি এক্স এক্সিস বলি, এটা তাহলে ওয়াই এক্সিসে ঘুরতেছে। তাহলে এক্সিস পরস্পর 90 ডিগ্রিতে থাকে। 90 ডিগ্রিতে যদি আমি হচ্ছে মোশনটাকে ট্রান্সফার করতে চাই, তাহলে হচ্ছে আমি এভাবে বেভেল গিয়ার ইউজ করবো। সো এটা হচ্ছে বেভেল গিয়ার, এটাও বেভেল গিয়ার। বোঝা গেছে? বেভেল গিয়ার কেন বলতেছি, 90 ডিগ্রিতে যদি আমি মোশন ট্রান্সফার করি সেক্ষেত্রে সেইগুলোকে আমরা বেভেল গিয়ার বলি। সো সেটা স্পাইরালও হতে পারে, দুটো স্পাইরাল মিলে একটা বেভেল গিয়ার হতে পারে, তারপর হচ্ছে আপনার হেলিক্যাল মিলেও একটা বেভেল গিয়ার বলতে পারি। আর হেলিক্যাল গিয়ারটা আর একটু এরপরে হচ্ছে গিয়ারিং এর টাইপ। হেলিক্যাল গিয়ার গুলো হেলিক্স ক্রিয়েট করে, দেখেন এরকম বেঁকানো হেলিক্স, হেলিক্সের মতো বেঁকানো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। আর ডাবল হেলিক্যালটা হচ্ছে আপনার দুই দিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এইদিকে আবার এইদিকে, দেখেন এইদিকে আবার এইদিকে। সো ডাবল হেলিক্যাল হচ্ছে দুই দিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, আর সিঙ্গেল হেলিক্যাল হচ্ছে মানে একটা গিয়ার একদিকে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। এবং হেলিক্যাল গিয়ার গুলা বা স্পাইরাল গিয়ার গুলাতে ফ্রিকশন অনেক বেশি হয়। ফ্রিকশন বেশি হলে আপনার হচ্ছে এনার্জি লস বেশি হবে। সো দ্যাটস ওয়াই এই গিয়ার গুলো হচ্ছে আমরা কম ইউজ করে থাকি। স্পার গিয়ারে হচ্ছে ফ্রিকশন কম এবং ইফিসিয়েন্সি অনেক ভালো, কিন্তু সমস্যাটা কি এর টিথ গুলো খুব দ্রুত ভেঙে যায়। কিন্তু হেলিক্যাল বা হচ্ছে স্পাইরাল গিয়ার গুলো রিলায়েবিলিটি অনেক বেশি, এগুলো হচ্ছে কম্প্যাক্ট এবং এগুলোর টিথ সহজে ভাঙে না। এই জন্য সফিস্টিকেটেড মডেল গুলাতে বা সফিস্টিকেটেড মেশিন গুলাতে আমরা হেলিক্যাল বা স্পাইরাল গিয়ার ইউজ করে থাকি, আর স্পার গিয়ার হচ্ছে আমরা কমার্শিয়ালি ইউজ করে থাকি। আপনি কি বুঝেছেন হেলিক্যাল গিয়ার? ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ারিং এর টাইপ। সো টোটাল 3 টাইপের গিয়ারিং হতে পারে। একটা হচ্ছে এক্সটার্নাল সারফেসে গিয়ারিং যদি হয় বা এক্সটার্নাল মেশিনের ফলে যে গিয়ারিংটা হবে সেটাকে আমরা এক্সটার্নাল গিয়ারিং বলি। দুইটা গিয়ারেরই এক্সটার্নাল সারফেস পরস্পর যদি কানেকশনে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি এক্সটার্নাল গিয়ারিং। এতক্ষণ যে কয়টা কানেকশন দেখেছি সবই এক্সটার্নালি মেশ করেছে, এই আগের সবগুলা কানেকশনই ছিল এক্সটার্নাল গিয়ারিং। আবার হতে পারে কি ইন্টারনাল গিয়ারিং। ইন্টারনাল গিয়ারিং কি, একটা গিয়ারের ইন্টারনাল সারফেস আর একটা গিয়ারের এক্সটার্নাল সারফেসের সাথে যদি আপনার করে মার্চ করে, তখন হচ্ছে আমরা যে গিয়ারটা পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে যে এক্সটার্নাল ইন্টারনাল গিয়ারিং। ইন্টারনাল গিয়ারিং এ হচ্ছে আপনার ডিরেকশনটা সেম দিকে থাকে। আর আরেকটা আছে হচ্ছে আপনার র্যাক অ্যান্ড পিনিয়ন। সো র্যাক অ্যান্ড পিনিয়নে যেটা হয় যে নিচে হচ্ছে একটা রেল ট্র্যাকের মতো র্যাক থাকে, আর পিনিয়ন একটা গিয়ার। সো পিনিয়নটা ঘুরলে এই র্যাকের উপর দিয়ে সোজাসুজি এটা মুভ করে। তো এটা খুবই স্পেশাল টাইপ অফ গিয়ারিং, যেখানে হচ্ছে আমার রোটেশন এনার্জি, পিনিয়নের রোটেশন এনার্জিটা র্যাকের উপর দিয়ে লিনিয়ার মোশনে কনভার্ট হয়ে যাচ্ছে। সো যেখানে আমার রোটেশন মোশনটাকে লিনিয়ার মোশনে কনভার্ট করতে হবে সেখানে হচ্ছে আমরা র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ করতে পারি। লেদ মেশিন আপনারা দেখেছেন এমএসপি তে। সো এমএসপি তে লেদ মেশিনে আমাদের যে কাটিং আচ্ছা এখন কি শোনা যাচ্ছে আমাকে? আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি স্যার, এখন হচ্ছে কথা শোনা যাচ্ছে।
আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আহ, তো র্যাক এন্ড পিনিয়ন বলতেছিলাম যে হচ্ছে র্যাক এন্ড পিনিয়নটা ইউজ করা হয় রোটারি মোশনকে বা রোটেশন, যে মোশনটা আমরা পাই গিয়ারে, সেটাকে আমরা যদি লিনিয়ার মোশনে কনভার্ট করতে চাই তাহলে র্যাক এন্ড পিনিয়ন ইউজ করি। আর ইন্টারনাল গিয়ারিং এর ক্ষেত্রে কি দেখেন, সেম ডিরেকশনে থাকে। যদি আমার একটা গিয়ার যদি ক্লকওয়াইজ ঘুরে বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে ইন্টারনাল গিয়ারটা অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে। বাট এক্সটার্নালে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। সো এটা দেখেন ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা ঘুরতেছে ক্লকওয়াইজ। সো এইভাবে হচ্ছে এক্সটার্নাল, ইন্টারনাল এবং র্যাক অ্যান্ড পিনিয়ন, এই 3 টাইপের গিয়ারিং আমরা দেখতে পাই। সবচেয়ে বেশি ইউজ হয় এক্সটার্নাল গিয়ারিং। ইন্টারনাল গিয়ারিং খুব রেয়ারলি ইউজ হয়। র্যাক অ্যান্ড পিনিয়ন হচ্ছে যে লিনিয়ার মোশনে কনভার্ট করতে হলে তখন হচ্ছে আমরা র্যাক অ্যান্ড পিনিয়ন ইউজ স্যার করে থাকি। জি বলেন। স্যার ওই আপনি লেথ মেশিনের কাটিং টুল নিয়ে একটা কথা বলতে নিছিলেন, তো ওটা আর বলেন নাই। আচ্ছা, লেদ মেশিনে যে কাটিং টুল থাকে সেটা তো লিনিয়ারলি মুভ করে। আর আমরা জানি যে হচ্ছে যে লেদ মেশিন একটা মোটর থেকে ইনপুট স্পিডটা পায়, এবং সেই স্পিডটাই একটা অংশ যায় স্পিন্ডলে মানে ওয়ার্ক পিসকে ঘোরাতে, আর একটা অংশ যায় হচ্ছে আপনার এই যে ফিড মোশনের জন্য, মানে কাটিং এর মোশনের জন্য। কিন্তু আমরা জানি যে কাটিং এর মোশনটা হচ্ছে লিনিয়ার, কিন্তু আমরা মোটর থেকে পাচ্ছি রোটেশনাল এনার্জি। তাহলে এই যে রোটেশনাল এনার্জিকে লিনিয়ার মোশনে কনভার্ট করতেছে কোন মেকানিজমের মাধ্যমে? র্যাক এন্ড পিনিয়ন মেকানিজমের মাধ্যমে। দ্যাট মিনস ওখানে হচ্ছে একটা র্যাক এন্ড পিনিয়ন টাইপ গিয়ার থাকে। দ্যাট মিনস গিয়ারটা হয় হচ্ছে আপনার মানে যে মোটর থেকে যে স্পিডটা আসে সেটা হচ্ছে পিনিয়ন আকারে কাজ করে, আর ওটা হচ্ছে একটা র্যাকের উপর দিয়ে আমরা মুভ করাই। তাহলে কি হবে যে ওটা হচ্ছে লিনিয়ারলি মুভ করবে। এভাবে আমরা রোটেশনাল এনার্জিটাকে লিনিয়ার এনার্জিতে কনভার্ট করতে পারি। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি কিন্তু ওই যে আরেকটা যে ক্লাস নিব সলিড মেকানিক্সে, ওটা হচ্ছে আমি কম্বাইন্ড ক্লাস নিব, ঠিক আছে? সো ওটা হচ্ছে এই উইকে একটা নিব আর নেক্সট উইকে আরেকটা নিব, অথবা এই উইকে একসাথে টানা 2টা ক্লাস নিয়ে আমি হচ্ছে আমার সিলেবাসটা কমপ্লিট করে পরের উইকে একটা রিভিউ ক্লাস নিয়ে নেব। আচ্ছা, রিভিউ ক্লাস এখন না নিয়ে আমি হচ্ছে ক্লাস টেস্ট যদি নিতে বলে তখন নিব, তারপরে নিব আর কি। অ্যানাউন্সমেন্ট যদি আসে যে ক্লাস টেস্ট নিতে হবে, তাহলে ক্লাস টেস্টের যে টপিক গুলো থাকবে সেই টপিক সম্পর্কে হচ্ছে একটু রিভিউ করব, আর হচ্ছে ওভারঅল একটা রিভিউ। জি স্যার, সেটাই হচ্ছে আর কি ভালো হবে, কারণ সিটি ওয়াইজ সেটা আপনাদের জন্য ভালো, কারণ এখন রিভিউ ক্লাস দিয়ে কোনো লাভ নাই, কারণ আপনারা জানেন না যে কবে পরীক্ষা হবে বা কবে কি হবে। আমি নিজেও জানি না ইনফ্যাক্ট। তো এখানে দেখেন বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে ইন্টারনাল গিয়ারিং। দেখেন বড় একটা গিয়ার আছে যেটা ইন্টারনাল সার্ফেসে দাঁত কাটা আছে, আবার এক্সটার্নাল সার্ফেসেও দাঁত কাটা আছে। তো এটাকে আমরা ইন্টারনাল গিয়ারিং হিসাবে ইউজ করতে পারি, আবার এক্সটার্নাল হিসাবে ইউজ করতে পারি। এট এ টাইম দুটা হিসাবেই কিন্তু ইউজ করতে পারি। সো এক্সটার্নালি আমি হচ্ছে এটাকে আরেকটা গিয়ারের সাথে অ্যাড করে দিলাম, তাহলে এটা ওই কানেকশনটাকে বলতেছি এক্সটার্নাল গিয়ারিং। আর ইন্টারনালি দেখেন এই 3টা গিয়ার কানেক্টেড আছে, এই 3টা গিয়ারের কানেকশনটাকে আমরা বলতে পারি ইন্টারনাল গিয়ারিং কানেকশন। আর র্যাক এন্ড পিনিয়নটা হচ্ছে এরকম, একটা র্যাক থাকে, ওই র্যাকের উপর এই পিনিয়নটা ঘুরতে থাকে। তো এটা ঘুরলে কি হবে, র্যাকের উপর দিয়ে লিনিয়ারলি মুভ করবে। তো এইভাবে রোটেশন এনার্জিকে আমরা লিনিয়ার মোশনে কনভার্ট করতে পারি। এরপরে কি কি টার্মস আছে সেগুলো আমাদের জানতে হবে। একটা গিয়ারের বেসিক কি কি টার্মস আছে সেইগুলো আমরা একটু জানবো, কারণ গিয়ারের ম্যাথ সলভ করতে হলে আমাদেরকে বেসিক টার্মস গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। আমরা এই চ্যাপ্টারটাতে শুধুমাত্র থিওরি দেখবো, এরপরের চ্যাপ্টারটাতে গিয়ে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথ গুলো দেখবো, ঠিক আছে? তো এখানে আমি ফার্স্টে একটা কথা বলেছিলাম যে পিচ সার্কেল। পিচ সার্কেলটা হচ্ছে আমার হচ্ছে ইউনিট, যে কোনো একটা গিয়ারের জন্য ইউনিট যে বিষয়টা সেটা হচ্ছে পিচ সার্কেল। দ্যাট মিনস পিচ সার্কেলকে বেসিস ধরে বা বেসমেন্ট ধরে আমরা বাকি সব কিছু ক্যালকুলেশন করি। সো পিচ সার্কেলটা হচ্ছে যে কোনো একটা গিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। সো পিচ সার্কেলটা কোথায় আছে, এটার মানে ডায়ামিটার কত সেটা জানাটা খুব জরুরি। সো এখানে দেখেন বলা হচ্ছে যে পিচ সার্কেল হচ্ছে একটা ইমাজিনারি সার্কেল
যেটা হচ্ছে মানে একদম যদি আমি ঘোরাতাম তাহলে হচ্ছে একদম অ্যাকচুয়াল সেম মোশন দিত অ্যাকচুয়াল গিয়ারের। ঠিক আছে, ওই যে গিয়ার হুইল যেটা দেখলাম মানে ফ্রিকশন হুইল যেটা দেখলাম, ফ্রিকশন হুইলকে ঘোরালে আমি যেরকম হচ্ছে একদম পারফেক্ট এনার্জি মোশন সেম মোশন পাইতাম, এই সার্কেলটা হচ্ছে ওইরকম একটা সার্কেল যেখানে হচ্ছে দুইটা গিয়ার যখন হচ্ছে একসাথে আরেকটা হচ্ছে মানে মেশ করবে, তখন হচ্ছে আমি একটা একদম এক্সাক্ট অ্যামাউন্ট অফ মোশন ট্রান্সফার করতে পারবো। তো এটাকে ইমাজিনারি সার্কেল কেন বলা হচ্ছে, কারণ এটা ড্র করতে মানে এটা হচ্ছে আপনার দেখেন এই লোয়ার সারফেস আর আপার সারফেসের ইন বিটুইন যে কোনো জায়গাতে এই সার্কেলটা হতে পারে। সো এই জন্য এটাকে ইমাজিনারি সার্কেল বলতেছে, কারণ দেখেন উপরের সার্কেলটা কিন্তু হচ্ছে আমি ক্যালকুলেট করতে পারবো, নিচের সার্কেলটাও ক্যালকুলেট করতে পারবো, পিচ সার্কেলটা এর মাঝে কোথায় আছে সেটাকে আগে আপনার ইমাজিন করতে হবে, এই জন্য ইমাজিনারি সার্কেল এটাকে বলা হয়। ঠিক আছে, সো যারা হচ্ছে ডিজাইন করে গিয়ার তারা হচ্ছে পিচ সার্কেলটাকে ওইভাবেই ডিফাইন করে, এবং পিচ সার্কেল ড্র করার অনেকগুলো হচ্ছে উপায় আছে। সো ওইগুলো হচ্ছে একদম ডিজাইনের বেসিক বিষয়বস্তু, তো এইগুলা নিয়ে আমরা আলোচনা করব না এই কোর্সে। তো ওগুলো হচ্ছে মেকানিক্যাল, যারা কোর মেকানিক্যাল পড়ে তারা হচ্ছে ওগুলা শিখে অ্যাকচুয়ালি, তো আমাদের শিখার এগুলা দরকার নেই। আমরা জাস্ট জেনে রাখবো যে হচ্ছে যে টপ সারফেস আর বটম সারফেসের ইন বিটুইন, মাঝখানে কিন্তু না, একদম মধ্যখানে না, ইন বিটুইন, এটা এখানে হতে পারে, উপরের দিকে হতে পারে, মানে ইন বিটুইন এর এর এই দুটা জায়গার মধ্যে বা মাঝখানে যে কোনো জায়গাতে হচ্ছে এই সাইকেলটা হতে পারে, এটাকে আমরা বলতেছি পিচ সার্কেল। পিচ সার্কেলের ডায়ামিটার বা রেডিয়াস আমাদেরকে জানতে হবে, এবং গিয়ার যখন হচ্ছে কিনা হয় বা গিয়ার যখন হচ্ছে ম্যানুফ্যাকচার করা হয় তখন এর গায়ে পিচ সার্কেল ডায়ামিটারটা কত সেটা লিখে দেওয়া থাকে। সো পিচ সার্কেল ডায়ামিটারটা কত সেটা লিখে দেওয়া থাকে, কারণ এই পিচ সার্কেল ডায়ামিটার দিয়ে আমার সব ধরনের ক্যালকুলেশন ডিপেন্ড করবে, স্পিড রেশিও, তারপর হচ্ছে আমার কতটুকু মোশন ট্রান্সফার হবে, ট্রেন রেশিও, ফ্রিকশন কতটুকু হবে, সবকিছু ডিপেন্ড করবে এই পিচ সার্কেল ডায়ামিটারের উপর, মানে পিচ সার্কেলের প্যারামিটারের উপর বা মেজারমেন্টের উপর। তো গিয়ার ম্যানুফ্যাকচারাররা অনেকগুলো ইনফরমেশনের মধ্যে পিচ সার্কেলের রেডিয়াস বা ডায়ামিটার কত সেটা দিয়ে দেয়, ওই গিয়ারের টোটাল টিথ নাম্বার কত সেটাও দিয়ে দিবে, এরপরে আরো ধরেন যে ম্যাটেরিয়াল কি, এটা ওয়েট কত, তারপর হচ্ছে টিথের গ্যাপটা কত বা কোন স্ট্যান্ডার্ডে এটা তৈরি করা হয়েছে, এইগুলো হচ্ছে বিভিন্ন ইনফরমেশন গিয়ার ম্যানুফ্যাকচারাররা যখন তৈরি করে তখন ওটার ক্যাটালগে বলেন বা গিয়ারের গায়ে বলেন এভাবে লেখা থাকে। তো যাই হোক, পিচ সার্কেলের উপরের দিকে ম্যাক্সিমাম যেই টিথ ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি অ্যাডেন্ডাম, আর মিনিমাম নিচের দিকে যে ডিস্টেন্সটা, মিনিমাম না মানে নিচের সার্ফেসের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলতেছি ডিডেন্ডাম। তাহলে উপরের সার্ফেসের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি অ্যাডেন্ডাম, আর নিচের সার্ফেসের যে ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি ডিডেন্ডাম। তাহলে এই যে উপরের যে টিথের মানে ম্যাক্সিমাম মাথা দিয়ে যেই আমরা হচ্ছে সার্কেলটা ড্র করতেছি সেটাকে আমরা বলে থাকি অ্যাডেন্ডাম সার্কেল, আর একদম নিচের সার্ফেসে যেটা যে সার্কেলটা ড্র করে থাকি সেটাকে আমরা বলি হচ্ছে ডিডেন্ডাম সার্কেল। ডিডেন্ডামের উপরে দেখেন এখানে হচ্ছে একটু ফিলেট করা থাকে, সো ফিলেটের জন্য, হ্যালো আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। না এখানে ওই যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে তো এই জন্য জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, এরপরে দেখেন যে এখানে একটা ফিলেট থাকে, সেই ফিলেটের উপরে, ফিলেটটা দেওয়া হয় ক্লিয়ারেন্সের জন্য, সো ফিলেটের উপরে যদি আমি একটা সার্কেল ড্র করি ফিলেটের শেষ মাথা বরাবর, তাহলে ডিডেন্ডামের সাথে এই ফিলেটের উপরের সার্কেলের যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি ক্লিয়ারেন্স। ঠিক আছে, ক্লিয়ারেন্স, আর এই যে যে সার্কেলটা আমরা ড্র করলাম সেটাকে আমরা বলে থাকি ক্লিয়ারেন্স সার্কেল। সো ক্লিয়ারেন্স রাখতে হয়, নাহলে হচ্ছে ফ্রিকশন বেশি হবে বা বেঁধে যেতে পারে একটা টিথ আরেকটা টিথের সাথে, বা মেশ হলে তখন হচ্ছে একটা টিথের সাথে আরেকটা টিথ বেঁধে যেতে পারে, এই জন্য কিছু ক্লিয়ারেন্স রাখা হয়। এরপরে আরো কি কি আছে দেখেন, এটা হচ্ছে ফেস উইথ, এরপরে দেখেন যে হচ্ছে যে এটা হচ্ছে আমার টুথ থিকনেস, এখান থেকে এতখানি, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার টুথ থিকনেস। এটা হচ্ছে আমার টুথ থিকনেস। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্যারামিটার আছে সেটা হচ্ছে সার্কুলার পিচ। সার্কুলার পিচ কি দেখেন, এই যে একটা টিথের সিমিলার পয়েন্ট, এই টিথের সাথে আরেকটা টিথের সিমিলার পয়েন্ট পাশাপাশি, এই দুটার যে মানে হচ্ছে সার্কুলার ডিস্টেন্স সেটাকে আমরা বলতেছি সার্কুলার পিচ। এই যে এই ডিস্টেন্সটা যেটা আছে
সেটা হচ্ছে আমার সার্কুলার পিচ, সার্কুলার ডিস্টেন্স। তাহলে একটা টিথের মানে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা টিথের একটা নির্দিষ্ট পয়েন্টকে আমরা সার্কুলার পিচ বলে থাকি। এটা কিন্তু এখান থেকে হতে পারে, এখান থেকে এত দূর, এটাও কিন্তু সার্কুলার পিচ, ঠিক আছে? বা এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট, এটাও সার্কুলার পিচ। মানে সিমিলার পয়েন্ট মানে হচ্ছে দুটা পাশাপাশি টিথের সিমিলার পয়েন্টের যে সার্কুলার ডিস্টেন্স সেটাকে আমরা বলে থাকি সার্কুলার পিচ। এটা অবশ্য সার্কুলার ডিস্টেন্স হবে, ঠিক আছে? এটা হচ্ছে সার্কুলার ডিস্টেন্স। সার্কুলার ডিসটেন্স আর তাহলে আমরা এই পিচের সার্কুলার মধ্যে কোনো পিচটা কিভাবে পার্থক্য ক্যালকুলেট আছে? করতে পারি? দেখেন আমার টোটাল আমি আপনার কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার বলবেন? সার্কুলার পিচ এবং সার্কুলার ডিসটেন্সের মধ্যে কি কোনো পার্থক্য আছে? সার্কুলার পিচ আর কি বললেন? সার্কুলার ডিসটেন্স। কি ডিস্টেন্স? সরি, সার্কুলার ডিসটেন্স। সার্কুলার ডিস্টেন্স বলে তো এখানে কোনো কিছু আমি দেখতেছি। সরি স্যার। সার্কুলার পিচ আছে কিন্তু সার্কুলার ডিস্টেন্স বলে তো কোনো টার্ম এখানে নেই। সার্কুলার ডিস্টেন্স এখন আপনি কোন ডিস্টেন্সটা মিন করতেছেন? এখন সার্কুলার ডিস্টেন্স এমন হতে পারে যে এখান থেকে আপনি এতখানি ডিস্টেন্স নিচ্ছেন, সেটা কি সার্কুলার পিচ? এটা তো একটা সার্কুলার ডিস্টেন্স, এটা কিন্তু সার্কুলার পিচ না। সার্কুলার পিচটা হচ্ছে যে মানে সিমিলার দুটা পয়েন্ট, পাশাপাশি দুটা টিথের সিমিলার দুটা পয়েন্টের মধ্যে যে হচ্ছে সার্কুলার ডিস্টেন্স সেটা হচ্ছে সার্কুলার পিচ। তো সার্কুলার পিচটা কিন্তু খুব সহজে ক্যালকুলেট করা যায়। ধরেন পিচ সার্কেল ডায়ামিটার আমি ধরলাম ডি, তাহলে পুরা পরিধিটা কত হবে? পাই ডি। তাহলে পাই ডি হবে হচ্ছে আমার পুরা পরিধি। তাহলে পরিধিরই তো একটা অংশ হচ্ছে আমার পিচ সার্কেল, তাই না? এখান থেকে একটু পুরা পরিধির একটা অংশ হচ্ছে আমার পিচ সার্কেল। কোন অংশটা? যতগুলা টিথ নাম্বার থাকবে ততগুলা দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, কারণ একটা টিথের যে সার্কুলার ডিস্টেন্স সেটা হচ্ছে আমার সার্কুলার পিচ। তাহলে পুরা পরিধিকে ধরেন যে নাম্বার অফ টিথ টি, এটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে একটা টিথের মাঝখানে ডিস্টেন্সটা কত সেটা আমি পেয়ে যাব। সেটা হবে হচ্ছে আমার সার্কুলার পিচ। এটা হচ্ছে আমার হোল পরিধি। পরিধি হচ্ছে 2πr, সো 2r মানে তো ডি, তাহলে পাই ডি লিখতে পারি। সো এটা হচ্ছে আমার হোল পরিধি, পরিধি ডিভাইডেড বাই নাম্বার অফ টিথ। তাহলে তো আমি একটা টিথের কতটুকু ইউনিট ডিস্টেন্স সেটা আমি পেয়ে যাব। এভাবে সার্কুলার পিচটা ক্যালকুলেট করতে হয়। এটা কি বুঝেছেন? জি স্যার। আর ডিডেন্ডাম সার্কেলকে কিন্তু রুট সার্কেলও বলা হয়। স্যার টি দিয়ে কি বোঝানো হচ্ছে? টি দিয়ে নাম্বার অফ টিথ, কতগুলা দাঁত কাটা আছে এই গিয়ারের উপর। এখানে যখন একটা টিথ দুইটা টিথ দেখতেছি, এখন তো আরো টিথ কাটা আছে। সো কতগুলা টিথ কাটা আছে বা দাঁত কাটা আছে সেইটা হচ্ছে টিথ বা টি। বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটু ফরওয়ার্ড হই। এখানে সবগুলো ডেফিনেশন দেওয়া আছে। সার্কুলার পিচ আমরা বের করলাম যে এটাকে পিসি বলা হয়, পাই ডি বাই টি। সো এটা পিসি। ডি হচ্ছে দেখেন ডায়ামিটার অফ দ্য পিচ সার্কেল, আর টি হচ্ছে নাম্বার অফ টিথ অন দ্য হুইল। দ্যাট মিনস গিয়ার হুইলে টোটাল নাম্বার অফ কতগুলো টিথ আছে সেটা হচ্ছে টি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন দুইটা গিয়ার একজন আরেকজনের সাথে মেশ করবে তখন তাদের সার্কুলার পিচের ভ্যালু সেম হতে হবে। সার্কুলার পিচের ভ্যালু সেম হতে হবে, এটা হচ্ছে মেশ করার কন্ডিশন। ঠিক আছে?
দেখেন এখানে লেখা আছে যখন হচ্ছে দুইটা গিয়ার মেশ করবে একত্রে তখন তাদের সার্কুলার পিচটা সেম হতে হবে। তো PC1 ইকুয়ালস টু PC2 হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পাই d1/t1 ইকুয়ালস টু পাই d2/t2। এখান থেকে আমরা হচ্ছে ডায়ামিটার আর টিথের একটা রিলেশন পেয়ে গেলাম। ডায়ামিটার আর টিথের একটা রিলেশন পেয়ে গেলাম। দ্যাট মিনস ডায়ামিটার এবং টিথ পরস্পর সমানুপাতিক। ডায়ামিটার যত বেশি হবে, বড় হবে, তত ওই গিয়ারের টিথ নাম্বার বেশি হবে। একই মেশের ক্ষেত্রে, মানে একই টাইপের মেশের ক্ষেত্রে যদি হচ্ছে ডায়ামিটার বেশি হয় তাহলে টিথ নাম্বার বেশি হবে, ডায়ামিটার কম হলে টিথ নাম্বার কম হবে। এটা বোঝা গেছে? কারোর কোনো কোশ্চেন আছে? তাবাসসুম, নাবিলা কিছু বলবেন? না স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমরা একটু যাই যে হচ্ছে যে ডায়ামেট্রাল পিচ এটা কি। ডায়ামেট্রাল পিচটা হচ্ছে আপনার টিথ এবং ডায়ামিটারের যে রেশিও সেটাকে আমরা ডায়ামেট্রাল পিচ বলতে পারি। সেটাকে পিডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা হবে কি, পিডি ইকুয়ালস টু টি/ডি ইকুয়ালস টু পাই/পিসি। তাহলে যেহেতু এটা পিসির সাথে ব্যস্তানুপাতিক এবং আমরা একটা জিনিস জানছি এর আগে যে পিসি সমান হলে আপনার হচ্ছে এই দুটা গিয়ার পরস্পর মেশ করবে। সো সেক্ষেত্রে আমরা এটাও বলতে পারি উল্টাভাবে যে ডায়ামেট্রাল পিচ যদি সমান হয় তাহলেও গিয়ারগুলো মেশ করবে। কারণ দেখেন এই ডায়ামেট্রাল পিচটা পিসি এর ব্যস্তানুপাতিক, পাই/পিসি। পাই তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটার ব্যস্তানুপাতিক, তাহলে এটার সাথে এটা রিলেশন আছে। তাহলে এটা যদি মেশ করার কন্ডিশনে থাকে যে এটা সমান হতে হবে, তাহলে পিডি কেও সমান হতে হবে। এরপরে মডিউল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে প্যারামিটার। মডিউল হচ্ছে ডায়ামেট্রাল পিচের উল্টাটা। দ্যাট মিনস ডায়ামেট্রাল পিচ ছিল টি/ডি রেশিও, আর এটা হচ্ছে ডায়ামিটার বাই টিথ রেশিও। ঠিক আছে, এটা হচ্ছে মডিউল। সিমিলারলি এখানেও কিন্তু আমরা বলতে পারি যে মডিউল ইকুয়ালস টু পিসি/পাই। পিসি/পাই, এটা উল্টাটা হয়ে যাবে মডিউল। সো এটাও কিন্তু হচ্ছে মেশিং এর জন্য গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস দুটো গিয়ার যখন মেশ করবে তাদের মডিউল গুলো সমান হবে। এই কন্ডিশন গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে দুটো গিয়ার মেশ করলে তাদের ডায়ামেট্রাল পিচ সমান হয়, পিসিটা সমান হয় সার্কুলার পিচ, আর মডিউল, এই তিনটা জিনিস সমান হবে। তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের এই 12 নম্বর চ্যাপ্টারটা, যেখানে আমরা হচ্ছে গিয়ারের বেসিক গুলো দেখলাম। এই 12 নম্বর চ্যাপ্টারে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কিন্তু বেশ কিছু কন্ডিশন আমরা দেখেছি। স্যার এখানে হচ্ছে ক্লিয়ারেন্সটা নিয়ে একটু কথা ছিল। জি জি আমরা বলেন। যেহেতু জানি যে হচ্ছে আমাদের একটা পিচ সার্কেল আছে আর যেটা নিচে হচ্ছে আমাদের টুথগুলা যেতে পারে না মেশের সময়, তো সেই ক্ষেত্রে কি স্যার ক্লিয়ারেন্সটা হচ্ছে ম্যান্ডেটরি? হ্যাঁ, ক্লিয়ারেন্সটা দেওয়া হয় এই কারণে যে ধরেন যে আমাদের টিথ গুলা এখানে যদি আমি একটা ক্লিয়ারেন্স না দিই তাহলে ধরেন যে এটা মোশনে আছে, তো কোনো কারণে একটা টিথ ক্ষয় হয়ে গেছে, তখন কি হবে এটার সাথে যদি একদম, মানে এটা তো ছোট, দেখেন এই এই গ্যাপটা কিন্তু ছোট, উপরের গ্যাপটা কিন্তু অনেক বড়, দেখেন নিচের গ্যাপটা কিন্তু ছোট। তো ক্লিয়ারেন্সটা আমরা ওই জন্যই রাখি যে একদম এটার সাথে টাইট ভাবে যদি গিয়ারের টিথটা মেশ হয়ে যায় তখন তো আর ঘুরবে না, এটা তো ব্লক হয়ে যাবে। এই জন্য কিছুটা ক্লিয়ারেন্স রাখা হয়। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার টাইপস অফ গিয়ার্স যেটা ছিল সেখানে কি আমরা স্যার টাইপস গুলো নিয়ে কি মানে অনেক ডিসক্রাইবলি করতে হবে নাকি জাস্ট হচ্ছে শর্টলি গিয়ার গুলো কেমন জানলে হবে? হ্যাঁ, শর্টলি পড়লে হবে। এইগুলা থেকে মূলত হচ্ছে আমি থিওরি কোনো কিছু দিব না। মানে যদি অনলাইন পরীক্ষা হয় সেক্ষেত্রে আমি হচ্ছে MCQ টাইপ কোশ্চেন এখান থেকে দু একটা কনসেপচুয়াল করলে করতে পারি।
তো এটার জন্য ডিটেলস পড়তে হবে বা ফিগার ড্র করতে হবে এমন কিছু না, বেসিকটা জানতে হবে। এখন হচ্ছে আমরা গিয়ার ট্রেন সিস্টেমে চলে আসি। আচ্ছা, আপনাদের যেহেতু দুটো ক্লাস একসাথে নিব, আপনাদের কি ব্রেক লাগবে? যদি ব্রেক লাগে তাহলে হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক দিয়ে তারপর হচ্ছে আমি আবার এটা শুরু করবো, আর যদি ব্রেক না লাগে তাহলে হচ্ছে আমি কন্টিনিউ করবো। আই থিঙ্ক 5 মিনিটের ব্রেক একটু ভালো। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে এখন 11টা 55 বাজে, তাহলে হচ্ছে আমি 12টার দিকে স্টার্ট করব। তো সবাই চাইলে নিজেদের মতো কাজ করতে পারে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। সবাই আছেন তো, তাই না? জি স্যার, আমরা আছি। আপনাদের ব্রেক শেষ হয়নি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। তো এখন হচ্ছে আমরা গিয়ার ট্রেন, মূলত হচ্ছে আমরা গিয়ারের বেসিক গুলা পড়লাম, গিয়ারের পারপাসটা কি সেটাও আমরা জেনেছি। তো এখন আমরা দেখব যে ওই মোশন গুলা কিভাবে ট্রান্সফার করা যায়, বা মোশন রেশিও গুলা কিভাবে বের করতে হয়, স্পিড রেশিও কিভাবে বের করতে হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্পিড কতটুকু ট্রান্সফার করতে পারবো, কিভাবে ট্রান্সফার করতে পারবো, এই চেইনটা কেমন হবে, গিয়ারের যে চেইনটা সেটা কেমন হবে সেই সম্পর্কে আমরা হচ্ছে ধারণা নিই। তো এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ার ট্রেনস। গিয়ার ট্রেনস বলতে বোঝানো হচ্ছে যে দেখেন যে পাশাপাশি কতগুলো গিয়ার একত্রে মেশ করে যে চেইনটা তৈরি করবে সেটাকে আমরা গিয়ার ট্রেন বলে থাকি। গিয়ার ট্রেন বিভিন্ন রকমের হতে পারে, মূলত 4 টাইপের গিয়ার ট্রেন হতে পারে। একটা হচ্ছে সিম্পল গিয়ার ট্রেন, সিম্পল গিয়ার ট্রেন, কম্পাউন্ড গিয়ার ট্রেন, রিভেটেড গিয়ার ট্রেন, আর একটা হচ্ছে এপিসাইক্লিক গিয়ার ট্রেন। সিম্পল গিয়ার ট্রেন যেটা আছে সেটাতে জাস্ট এক গিয়ার চেইনের মধ্যে প্রত্যেকটা শ্যাফট যদি কেবলমাত্র একটা করে গিয়ার হোল্ড করে তাহলে সেই চেইনটাকে আমরা বলবো প্রত্যেকটা শ্যাফট একটা করে গিয়ার মাত্র হোল্ড করতে পারবে। স্যার আপনার কথা সিম্পল গিয়ার ক্লিয়ারলি ট্রেন। শুনতে পারতেছিলাম না। স্যার আপনার কথা শোনা যায় না। এখন কি আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি বলতেছিলাম যে হচ্ছে যে গিয়ার ট্রেনটাকে 4টা ভাগে ভাগ করা যায়: সিম্পল গিয়ার ট্রেন, কম্পাউন্ড গিয়ার ট্রেন, রিভেটেড গিয়ার ট্রেন অ্যান্ড এপিসাইক্লিক গিয়ার ট্রেন। তো এই 4টার মধ্যে হচ্ছে আমরা প্রথম 3টার ডিটেলসে পড়বো এবং এই প্রথম 3টার ম্যাথ গুলা সলভ করবো। আর লাস্টের যেটা এপিসাইক্লিক গিয়ার ট্রেন আছে এটা জাস্ট হচ্ছে ডেফিনেশনটা দেখবো, বাট এটার ম্যাথ আমরা সলভ করবো না। কারণ এটার ম্যাথ গুলো হচ্ছে বেশ জটিল এবং এগুলো হচ্ছে আপনাদের এই কোর্সের সাথে যায় না, দ্যাটস ওয়াই এটা আমি দেখাবো না। তো শুধুমাত্র 3টা গিয়ার ট্রেন আমরা ডিটেলসে পড়বো এবং এই 3টারই ম্যাথ গুলো আমরা সলভ করবো। তো সিম্পল গিয়ার ট্রেন হচ্ছে আপনার যদি প্রত্যেকটা শ্যাফট যদি একটা করে গিয়ার হোল্ড করে পুরা চেইনে, যে 5টা শ্যাফট আছে, 5টা শ্যাফট 5টা গিয়ার হোল্ড করতেছে, একটা করে 5টা গিয়ার হোল্ড করতেছে, তাহলে এই যে চেইনটা তৈরি হচ্ছে এই চেইনটাকে আমরা বলতে পারি সিম্পল গিয়ার ট্রেন। এখানে কোনো শ্যাফটে একাধিক গিয়ার থাকতে পারবে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি সিম্পল গিয়ার ট্রেন। সো এখানে হচ্ছে আমাদের
তিনটা সিম্পল গিয়ার ট্রেনের এক্সাম্পল দেওয়া আছে। এটা হচ্ছে একটা, এটা আরেকটা, এটা আরেকটা। So এখানে কি হচ্ছে দেখেন, এটা তো আমাদের শ্যাফট, এটা তো আমাদের শ্যাফট, এটা আরেকটা শ্যাফট। দেখেন এই শ্যাফটে শুধুমাত্র একটা গিয়ার আছে, এই শ্যাফটেও একটা গিয়ার আছে, এবং দুইজন পরস্পর মেশ করছে গিয়ার গুলা। তাহলে এটা হচ্ছে একটা সিম্পল গিয়ার ট্রেন বলতে পারি। সেখানে এটা হচ্ছে আমাদের ড্রাইভার, ড্রাইভার ঘুরতেছে হচ্ছে আমার ক্লকওয়াইজ, আর ড্রিভেন বা ফলোয়ার ঘুরতেছে হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? এরপরে দেখেন এটা, এখানে তিনটা শ্যাফট, তিনটা গিয়ার। তো আপনাদের ডায়াগ্রাম কিন্তু এই উপরেরটাও দেওয়া থাকতে পারে, আবার নিচেরটাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আবার মানে বিস্তারিত লেখাও থাকতে পারে, যে ডায়াগ্রাম না দিয়ে আমি বলে দিলাম যে এটা হচ্ছে একটা সিম্পল গিয়ার ট্রেন যেখানে 5টা গিয়ার আছে, প্রথম গিয়ার দ্বিতীয় গিয়ারের সাথে মেশ করছে, প্রথম গিয়ারের টিথ নাম্বার এত, সেকেন্ড গিয়ারের টিথ নাম্বার এত, এভাবে মৌখিকভাবে আমি বলে দিতে পারি। আবার এইভাবে দুইটা ফিগারের মাধ্যমে আসতে পারে। এই ফিগারের মাধ্যমে আসলে আমরা এখান থেকে কি বুঝতেছি, যে এই শ্যাফটে একটা গিয়ার আছে, এই গিয়ারটা এই শ্যাফটে একটা গিয়ারের সাথে মেশ করছে। আর এই ফিগারের মাধ্যমে কি বুঝতেছি, যে এখানে একটা, মানে এটা টপ ভিউ অ্যাকচুয়ালি। সো টপ ভিউ যদি আমি নিই তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার একটা গিয়ার, এটা আরেকটা গিয়ার। সো এই দুটা গিয়ার পরস্পর মেশ করছে, এটা ড্রাইভার, এটা ড্রিভেন। এবার এইটার ক্ষেত্রে দেখেন যে এটা হচ্ছে ড্রাইভার, ঘুরতেছে হচ্ছে আমার ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আবার ক্লকওয়াইজ। তাহলে দেখেন ইনপুট আর আউটপুট ডিরেকশনটা সেম, ইনপুটের ডিরেকশনও ক্লকওয়াইজ, আউটপুটের ডিরেকশনও ক্লকওয়াইজ। এখানে কিন্তু ইনপুট এবং আউটপুটের ডিরেকশন আলাদা ছিল। এখানে দেখেন এটা ইনপুট, এটা আউটপুট, এখানেও ইনপুট আউটপুটের ডিরেকশন আলাদা, মাঝে আমি দুইটা গিয়ার ইউজ করছি, এবং এখানে 4টা শ্যাফট, 4টা গিয়ার। সো এটাও একটা সিম্পল গিয়ার ট্রেন। এই তিনটা সিম্পল গিয়ার ট্রেনের মধ্যেই কিছু বেসিক পার্থক্য আছে। তো সিম্পল গিয়ার ট্রেন এই তিনটার মধ্যে কিছু পার্থক্য আছে। এর আগে আমরা হচ্ছে একটু স্পিড রেশিওটা সম্পর্কে একটু ধারণা নিই। স্পিড রেশিও হলো আপনার, আচ্ছা একটু হোল্ড করি, আমার একটা ফোন এসেছে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে স্পিড রেশিওটা বের করব, ঠিক আছে? তো স্পিড রেশিওটা যেটা হয় সেটা হচ্ছে যে দেখেন, এটার স্পিড ধরলাম যে এটা হচ্ছে আপনার এই শ্যাফটটা আমার N1 আরপিএম এ ঘুরতেছে, এই শ্যাফটটা N1 আরপিএম এ ঘুরতেছে, শ্যাফট যেদিকে ঘুরবে আবার গিয়ারও সেদিকে ঘুরবে, কারণ গিয়ারের সাথে তো শ্যাফটটা অ্যাটাচড। এটা N1, আর এটা ধরলাম যে N2 স্পিডে ঘুরতেছে, এটা ডিরেকশন কিন্তু উল্টা দিকে, এই শ্যাফটটা এইদিকে ঘুরতেছে যেহেতু গিয়ারটা এইদিকে ঘুরতেছে। তাহলে এই গিয়ার প্রথমে কি হবে, শ্যাফটে পাওয়ার আসবে মোটর থেকে, তো তাহলে শ্যাফট ঘুরবে, শ্যাফট ঘুরলে এই গিয়ারটা ঘুরবে, আর এই গিয়ারের সাথে কানেক্টেড গিয়ার যেটা আছে সেটা ঘুরবে। তাহলে এই গিয়ারটা যদি ঘুরে, এই গিয়ারের সাথে কানেক্টেড শ্যাফট যেটা আছে সেটাও ঘুরবে, কারণ তো এই গিয়ারটা তো এই শ্যাফটের সাথে লক করা আছে। তাহলে গিয়ার যেদিকে ঘুরবে শ্যাফটও সেদিকে ঘুরবে। তাহলে এটার স্পিড ধরলাম N1 আরপিএম, আর এটা ধরলাম N2 আরপিএম। তাহলে স্পিড রেশিও যদি আমি বের করি N1/N2, ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু হবে হচ্ছে দেখেন যে এটার যে টিথ নাম্বার T2/T1, দ্যাট মিনস স্পিড রেশিওটা টিথ রেশিওর সাথে ব্যস্তানুপাতিক। আবার আমরা জানি টিথ রেশিও আর ডায়ামিটার পরস্পর সমানুপাতিক, তাহলে এখানে D2/D1ও আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা এই সিস্টেমটার জন্য।
কি হচ্ছে যে স্পিড রেশিও, এটাকে আমরা বলতেছি স্পিড রেশিও, ঠিক আছে, SR লিখলাম। স্পিড রেশিও ইনপুট ডিভাইডেড বাই আউটপুট স্পিড N1 divided by N2 equals to T2 divided by T1 equals to D2 divided by D1. আচ্ছা, তাহলে এখানে আমরা স্পিড রেশিওটা বুঝলাম। স্পিড রেশিওটা টিথ রেশিও এবং হচ্ছে ডায়ামিটারের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে এখন আমরা যদি এই সেকেন্ড যে গিয়ারটা আছে এটার জন্য যদি স্পিড রেশিও বের করতে চাই তাহলে কি হবে? সেকেন্ড যে গিয়ার ট্রেনটা আছে সেখানে কি হবে? দেখেন 1 নম্বর গিয়ারটা 2 নম্বর গিয়ারের সাথে মেশ করছে, তাহলে 1 নম্বর গিয়ার ড্রাইভার, 2 নম্বর হচ্ছে ড্রিভেন। তাহলে আমি কি লিখবো? N1 by N2, রাইট? জি স্যার। এরপরে এটা তো আমার আউটপুট না, এরপরে কি হয়েছে? এটা ঘুরছে, এটা 2 নম্বর ঘুরেছে, 2 নম্বর আবার 3 নম্বরের সাথে কানেক্টেড, 2 নম্বর ঘোরাচ্ছে 3 নম্বরকে। তাহলে 2 আর 3 এর মধ্যে 2 হচ্ছে ড্রাইভার, 3 হচ্ছে ড্রিভেন। এখানে আমরা কি লিখতে পারি যে N2 by N3। যেহেতু এটা পরস্পর ডিপেন্ডেন্ট সিস্টেম তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা হচ্ছে আমার স্পিড রেশিও। দেখেন N2 আর N2 কাটাকাটি চলে গেল, তাহলে আমি পাচ্ছি N1 by N3, রাইট? জি স্যার। এরপরে তাহলে কি হবে? টিথ রেশিওটা লিখি। এটার জন্য টিথ রেশিও কি হবে? T2 by T1। এটার জন্য T2 by T1, আর এটার জন্য T3 by T2। T2 কাটাকাটি চলে গেল, তাহলে আমি এখানে এটা সমান লিখতে পারি T3 by T1, রাইট? জি স্যার। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা যদি এটার জন্য বের করি তাহলে কি লিখতে পারি? N1 by N4 equals to T4 by T1 লিখতে পারি না? জি স্যার। মানে স্যার আলটিমেটলি স্যার মাঝখানে এগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানের গুলার কোনো ফাংশন নাই, এটাই আমি বোঝাতে চাচ্ছি। যে এখানে দেখেন মাঝখানে একটা ছিল, এখানে মাঝখানে দুটা ছিল, এইগুলা ক্যালকুলেশনে আসেই। সিম্পল গিয়ার ট্রেনের ক্ষেত্রে জাস্ট ইনিশিয়াল ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার এই দুটা রেশিও বের করলেই হয়ে যায়। এই দুটা টিথ রেশিও বের করলে স্পিড রেশিও আমরা পেয়ে যাব। এখান থেকে আমি কি করতে পারি যে এটা আমরা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারি, রাইট? যে আমার ধরেন N1 ইনপুট স্পিডটা আমি জানি, N4 এর স্পিড আমার লাগবে ধরেন,
তো কত লাগবে, কত করতে হবে, সেটার জন্য আমি ওইভাবে টিচ রেশিও গুলা নিব। ওই ধরনের গিয়ার আমরা চুজ করব, করে আমরা N4টাকে ডিজায়ার্ড বানাবো। বুঝা গেছে? আমার তো একটা স্পিড ফিক্সড, মোটর যে স্পিডটা দিবে সেটা ফিক্সড, দ্যাট মিনস N1 ফিক্সড, বাকি সবগুলাই তো হচ্ছে ভ্যারিয়েবল। এগুলো তো সবই আমি চেঞ্জ করতে পারবো। আমি গিয়ারের টিথ চেঞ্জ করতে পারবো, চাইলে বড় গিয়ার নিতে পারি, ছোট গিয়ার নিতে পারি। তো বাকি এই দুইটাকে ভ্যারি করে আমার N4 এর ভ্যালু বের করতে হবে। লেটস সে আমি N1 পাইছি হচ্ছে 1000, আমার এখানে লাগবে ধরেন যে হচ্ছে 500 N4। এটা হচ্ছে আমাকে মানে ডিজাইনের রিকোয়ারমেন্টস হচ্ছে এটাকে 500 বানাতে হবে। তো এটাকে যদি 500 বানাতে হয়, তাহলে এই রেশিওটাকে আমার কত বানাতে হবে? হাফ, না সরি 2 বানাতে হবে, তাই না? এই রেশিওটাকে 2 বানাতে হবে। তাহলে 2 বানানোর জন্য আমি এখানে T4 কে নিতে পারি 60, আর T1 কে নিতে পারি 30, বা T4 কে নিতে পারি 100, T1 কে নিতে পারি 50। সো এরকম ধরনের গিয়ার আমাকে চুজ করতে হবে এরকম স্পিড পাওয়ার জন্য, রাইট? জি স্যার। এটা কি বোঝা গেল? আর আপনাদের মধ্যে একজন বললেন যে এখানে এই যে T2 এ মানে এই 2 নম্বরের কোনো কাজ নাই, এখানে 2 আর 3 এর কোনো কাজ নেই। এগুলার কাজ নাই, এই জন্যই এই গিয়ার গুলাকে বলা হয় আইডেল গিয়ার। আইডেল গিয়ার, ঠিক আছে? এইখানে 2 নম্বর গিয়ারটা আইডেল, এখানে 2 আর 3 নম্বর গিয়ারটা আইডেল। আইডেল গিয়ার কেন বলা হচ্ছে? কারণ এদের মানে ক্যালকুলেশনের কোনো ভূমিকা নাই। স্পিড 1 থেকে 3-এ কতটুকু ট্রান্সফার হবে সেটার ক্ষেত্রে এই 2 এর কোনো ভূমিকা নেই। 2 জাস্ট মোশনটাকে 1 এর কাছ থেকে নেয়, নিয়ে 2 এর কাছে দিয়ে দেয়, এছাড়া এর আর কোনো ভূমিকা নেই। এই জন্য এই গিয়ার গুলোকে আইডেল গিয়ার বলা হয়। তাহলে আইডেল গিয়ার আমরা কেন ইউজ করব? আমি যদি সরাসরি স্পিড পাইতাম তাহলে আমি শুধু শুধু আরেকটা এক্সট্রা গিয়ার কেন ইউজ করবো, তাই না? এই কোশ্চিন তো আসতেই পারে যে আমি সরাসরি এখান থেকে যে রেশিওটা পাচ্ছি বাকি প্রত্যেকটার জন্যই তো সেমই হচ্ছে, যে ইনিশিয়াল আর লাস্টের রেশিও দিয়েই তো আমি হচ্ছে টিথ নাম্বার ক্যালকুলেট করে স্পিডটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আর এটা বা এটার মধ্যে তো পার্থক্য নাই, শুধু শুধু আমি কেন এক্সট্রা গিয়ার ইউজ করে আমার খরচ বাড়াবো? এরকম কোশ্চিন আসতে পারে না? একটা জিনিস খেয়াল করে দেখেন, 1 আর 2 এর মধ্যে পার্থক্য কি? এখানে হচ্ছে আমি একটা আইডেল গিয়ার ইউজ করছি, কিন্তু আমার কিন্তু টিথ রেশিও বা হাবিজাবি স্পিড রেশিও কোনো কিছু চেঞ্জ হয়নি। আমি স্পিড যেটা পাওয়া সেটাই পাচ্ছি, কিন্তু দেখেন ডিরেকশনটা, এটা ছিল ক্লকওয়াইজ, আমি আউটপুটের ডিরেকশনও পাচ্ছি ক্লকওয়াইজ, কিন্তু এখানে দেখেন ইনপুটের ডিরেকশন ছিল ক্লকওয়াইজ, আউটপুট ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমি যদি ডিরেকশনটাকে সেম নিতে চাই বা আমি আমার ডিজায়ার্ড ডিরেকশন যদি নিতে চাই, সেক্ষেত্রে আমি হচ্ছে ডিরেকশন চেঞ্জের জন্য আইডেল গিয়ার ইউজ করতে পারি। এটা নাম্বার 1 কারণ। আর নাম্বার 2 হচ্ছে এখানে দেখেন দুইটা ইউজ করছি, তাহলে এখানকার ডিরেকশন আর এখানকার ডিরেকশন উল্টা হয়ে গেছে, এখানে তো উল্টা ছিল, তাহলে আমি কেন দুটা গিয়ার মানে ইউজ করলাম? এটা যখন ইউজ করি তখন হচ্ছে এই যে এটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, ইনপুট আর আউটপুটের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি অনেক বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি যদি সরাসরি এদেরকে অ্যাটাচ করতে চাই তাহলে অনেক বড় ধরনের দুটা গিয়ার ইউজ করতে হবে, তাই না? এই বড় ধরনের গিয়ার ইউজ করলে কি হবে? মেশিনের ওয়েট বেড়ে যাবে, জায়গা বেশি লাগবে, আর বড় গিয়ার ম্যানুফ্যাকচার করতে অনেক টাকা লাগে, তাহলে খরচটাও আলটিমেটলি বেড়ে যাবে। সো একটা ইমব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সো দ্যাটস ওয়াই এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য আমরা করি কি, যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি বেশি হয়ে যায় ইনপুট এবং আউটপুটের মধ্যে বা ড্রাইভার আর ড্রিভেনের মধ্যে, তাহলে হচ্ছে আমরা মাঝে কতগুলা ছোট ছোট আইডেল গিয়ার ইউজ করে থাকি। ঠিক আছে, ছোট ছোট আইডেল গিয়ার ইউজ করে থাকি, এর ফলে হচ্ছে আমার যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো দূর হয়ে যায়। তাহলে আইডেল গিয়ারের দুটা কাজ, একটা হচ্ছে ডিরেকশন চেঞ্জ করা, আর একটা সেন্টার টু সেন্টার ডিস্টেন্স বেশি হয়ে গেলে এই বড় গিয়ার ইউজ করা অসুবিধা, এই জন্য আমরা ছোট ছোট গিয়ার ইউজ করি। বোঝা গেছে? জি স্যার। আর এখানে দেখেন আমরা একটা আইডেল গিয়ার ইউজ করাতে কি হয়েছে, যে ডিরেকশনটা সেম হয়ে গেছে, এখানে দুইটা ইউজ করাতে ডিরেকশনটা উল্টা হয়ে গেছে ইনপুট আর আউটপুটে। যদি আমি 3টা ইউজ করতাম তাহলে কি হতো, আবার ডিরেকশন সেম হয়ে যেত। তাহলে দেখেন অড নাম্বার অফ আইডেল গিয়ার যদি আমি ইউজ করি তাহলে ইনপুট আর আউটপুটের ডিরেকশন সেম থাকে, আর ইভেন নাম্বার অফ গিয়ার যদি ইউজ করি তাহলে ইনপুট আর আউটপুটের
ডিরেকশন আলাদা থাকে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা তাহলে গেল সিম্পল গিয়ার ট্রেন। এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও N1/N2 = T2/T1। আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ট্রেন ভ্যালু। ট্রেন ভ্যালুটা হচ্ছে স্পিড রেশিওর উল্টাটা, N2/N1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ট্রেন ভ্যালু। দ্যাট মিনস এটাকে উল্টাই দিলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের ট্রেন ভ্যালু। এবার চলে আসি কম্পাউন্ড গিয়ার ট্রেনে। কম্পাউন্ড গিয়ার ট্রেন সিম্পল গিয়ার ট্রেনের সাথে পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে যে কম্পাউন্ড গিয়ার ট্রেনে একটা শ্যাফটের উপর একাধিক গিয়ার থাকতে পারে। একটা শ্যাফটের উপর যদি একাধিক গিয়ার থাকে কোনো একটা গিয়ার ট্রেনের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড গিয়ার ট্রেন। সবগুলাতেই যে একাধিক গিয়ার থাকতে হবে তার কোনো মানে নেই। লেটস সে আমার হচ্ছে 7টা শ্যাফট আছে, তার মধ্যে একটাতে 2টা গিয়ার আছে, বাকিগুলোতে একটা করে গিয়ার আছে, এটাও কিন্তু কম্পাউন্ড গিয়ার ট্রেন। আবার 7টার মধ্যে 7টাতেই 2টা করে আছে, সেটাও কম্পাউন্ড গিয়ার ট্রেন। 7টার মধ্যে কোনোটাতে 2টা, কোনোটাতে 3টা, কোনোটাতে 4টা, সেটাও কম্পাউন্ড গিয়ার ট্রেন। দ্যাট মিনস অ্যাটলিস্ট গিয়ার ট্রেনের অ্যাটলিস্ট একটা শ্যাফটে যদি মোর দেন 1 গিয়ার থাকে, সেটা হচ্ছে আমার কম্পাউন্ড গিয়ার ট্রেন। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার। একটা এক্সাম্পল দেখলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। এখানে হচ্ছে একটা কম্পাউন্ড গিয়ার ট্রেন সিস্টেম দেখানো হয়েছে। দেখেন এখানে কি হচ্ছে যে 1 নাম্বার গিয়ারটা, এখানে শ্যাফট কয়টা বলেন তো? 2টা। টোটাল সিস্টেমের শ্যাফট কয়টা? 4টা। ABCD, তাই না? জি স্যার। আর গিয়ার কয়টা? 6টা। 6টা। তাহলে দেখেন নাম্বার অফ গিয়ার নাম্বার অফ শ্যাফটের থেকে বড়, বেশি। তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার সিস্টেম। আর নাম্বার অফ গিয়ার ইকুয়ালস টু নাম্বার অফ শ্যাফট যদি হয়, তাহলে সেটা সিম্পল গিয়ার ট্রেন সিস্টেম। তাহলে এখানে কি হচ্ছে একটু বলেন। 1 নাম্বার গিয়ার একটা, এটা ইনপুট গিয়ার, এই জন্য এটাকে বলা হচ্ছে ড্রাইভার। সো 1 নাম্বার গিয়ারটা এ যেই শ্যাফটটা আছে সেটার সাথে কানেক্টেড। তাহলে 1 নম্বর গিয়ার যদি ঘুরে, এর সাথে কানেক্টেড 2 নম্বর যে গিয়ারটা আছে সেটা ঘুরবে। আর 2 নম্বর গিয়ার শ্যাফট হচ্ছে বি এর সাথে কানেক্টেড, তাহলে 2 নম্বর গিয়ার ঘুরলে বি শ্যাফটটা ঘুরবে। আর বি শ্যাফটের সাথে কানেক্টেড আরেকটা গিয়ার কি, 3 নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ারটাও ঘুরবে সেম দিকে। 3 নম্বর গিয়ার যদি ঘুরে, তাহলে 3 নম্বর ঘুরাবে কাকে? 4 নম্বর গিয়ারকে। 4 নম্বর গিয়ার আবার সি শ্যাফটের সাথে কানেক্টেড, সি শ্যাফটের উপর যতগুলো গিয়ার আছে সিমিলার ডিরেকশনে ঘুরবে, তাহলে 5 নম্বরটাও ঘুরবে। তাহলে 5 নম্বর গিয়ারটা আবার ঘোরাবে কাকে? 6 নম্বর গিয়ারকে। 6 নম্বর গিয়ারটা হচ্ছে ডি শ্যাফটের সাথে আছে, এটা হচ্ছে আমার আউটপুট শ্যাফট বা ড্রিভেন শ্যাফট। এটা হচ্ছে আমার ড্রাইভার আর এটা হচ্ছে আমার ড্রিভেন। এটা ইনপুট, এটা আউটপুট, এর মাঝে হচ্ছে বেশ কয়েকটা কানেকশন দেখানো হয়েছে। এখানে যদি আমরা চিন্তা করি, 1 আছে 2 এর সাথে কানেক্টেড, একই শ্যাফটের উপর 3 নম্বর আর একটা গিয়ার আছে, তাহলে 3 নম্বরটা ঘুরবে, 3 ঘুরাবে 4কে। এই একই শ্যাফটের উপর 5 নম্বর গিয়ার আছে, তাহলে 5 নম্বর গিয়ারটা ঘোরাবে 6 নম্বর গিয়ার। প্রতিবারই কিন্তু হচ্ছে গিয়ারগুলো যখন একটা একটার সাথে কানেক্টেড হবে, ডিরেকশন চেঞ্জ হতে থাকবে। এখানে দেখেন 1 ঘুরতেছে ক্লকওয়াইজ, তাহলে 2 ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। 2 যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে 2 শ্যাফটের উপর যতগুলো গিয়ার আছে সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। সো এর 3 নম্বরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাই 3 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে 4 নম্বর ঘুরবে ক্লকওয়াইজ। 4 নম্বরের সাথে কানেক্টেড 5 নম্বর গিয়ার, সেটাও মানে কানেক্টেড না, একই শ্যাফটের উপর অবস্থান করে। 5 নম্বর গিয়ারটাও ঘুরবে হচ্ছে ক্লকওয়াইজ। আর 5 নম্বরের সাথে কানেক্টেড 6 নম্বর গিয়ার, এটা ঘুরবে হচ্ছে আপনার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এইভাবে ডিরেকশন প্লাস আমরা কম্পাউন্ড গিয়ার ট্রেনের স্পিড গুলোকে ট্রান্সফার করতে পারি। এটা কি বুঝেছেন সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। 2, 3 আর হচ্ছে 4, 5 এই দুইটার হচ্ছে ইন্টারনাল মোশন আছে না, মানে ইন্টারনাল গিয়ারিং মেকানিজম আছে না? না, ইন্টারনাল মেকানিজম তো এখানে একটাতেও নাই, সবই তো এক্সটার্নাল। এই যে এখানে এক্সটার্নাল, এখানে এক্সটার্নাল, এখানে এক্সটার্নাল। ডিরেকশন সেম দেখে ইন্টারনাল বলা যাবে না তো। এটা ডিরেকশন সেম হয়েছে কারণ একই শ্যাফটের উপর। এই শ্যাফটটা ঘুরতেছে দেখেন এইদিকে, তাহলে এই শ্যাফটের উপর এই গিয়ারটাও ঘুরবে এইদিকে।
তাহলে এই গিয়ারটাও ঘুরবে এইদিকে, কারণ এই শ্যাফটের সাথে তো এই গিয়ার গুলো লক করা আছে। শ্যাফট যেদিকে ঘুরবে এর সাথে অ্যাটাচ গিয়ার গুলো তো একই দিকে ঘুরবে। জি স্যার, বুঝতে এখানে পেরেছি। ইন্টারনাল গিয়ারিং হয়নি, সবই এক্সটার্নাল গিয়ারিং হয়েছে। বুঝেছেন? জি স্যার। স্যার এটাও কি স্যার আমাদের ডিরেকশনের ক্ষেত্রে স্যার এটা কি সিম্পল গিয়ারের মতো না স্যার, যে ইভেন নাম্বার শ্যাফট হইলে স্যার অপোজিট হয় আর অড নাম্বার হইলে স্যার মানে সেম ডিরেকশন হয়? না, এখানে তো ডিরেকশন আপনার অড ইভেন কই পাইছেন? এখানে তো কোনো অড ইভেন আমি দেখতেছি না। এখানে তো আপনার এই গিয়ারের সাথে তো আরেকটা গিয়ারও থাকতে পারে। না স্যার, শ্যাফট এখানে 4টা না স্যার, শ্যাফটের নাম্বারের কথা বলতেছি স্যার। না না শ্যাফট এখানে না না না, ওইভাবে হয় না এখানে। হ্যাঁ মানে হ্যাঁ, শ্যাফটের নাম্বারের ক্ষেত্রে আপনি ওটা বলতে পারেন, ঠিক আছে, কিন্তু মানে এখানে কিন্তু আইডেল গিয়ার না, মানে এই বি আর সি কিন্তু হচ্ছে আইডেল শ্যাফট না। এর শ্যাফটের আগে কথা যেহেতু আমরা, জি স্যার। হ্যাঁ ওইটা ঠিক আছে, আপনার ওই ওই কনসেপ্ট ঠিক আছে যে শ্যাফট গুলা ঘুরতেছে দেখে, মানে শ্যাফট 4টা আছে দেখে আমি হচ্ছে এই মানে সিমিলার মানে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। বুঝেছেন? আপনার কনসেপ্ট ঠিক আছে যে এখানে ইভেন নাম্বার অফ শ্যাফট ইউজ করার কারণে আমার হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমরা একটু স্পিড রেশিওটা বের করবো। আচ্ছা, এটা কম্পাউন্ড গিয়ার কেন? কারণ দেখেন বি আর সি এই দুটা শ্যাফটে 2টা করে গিয়ার আছে, মোর দ্যান 1 গিয়ার আছে, দ্যাটস এটা হচ্ছে কম্পাউন্ড গিয়ার ট্রেন। তাহলে আমরা স্পিড রেশিওটা ক্যালকুলেট করি, বলেন কি হবে? প্রথমে চিন্তা করেন কে কার সাথে মেশ করছে। সিম্পলি 1 কার সাথে করছে? 2 এর সাথে, রাইট? তাহলে আমরা কি লিখবো? n1 বাই n2, রাইট? জি স্যার। এরপরে কি লিখবো? N2 বাই হচ্ছে N3। n2 বাই n3 কেন? কে কাকে ঘোরাচ্ছে এরপরে? না 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 স্যার, আমাদের হচ্ছে N3 বাই হচ্ছে N4 হবে। N3 by N4. n3 বাই n4। এরপরে N5 বাই হচ্ছে N6। n5 ঘোরাচ্ছে n6 কে। বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার স্পিড রেশিও। এবার একটু খেয়াল করে দেখি যে n2 আর 3 এটা একই শ্যাফটের উপর, তাহলে এদের স্পিড তো সেম হবে। আর n4 আর n5 এটাও তো একই শ্যাফটের উপর, তাহলে এটাও তো হচ্ছে একই স্পিড হবে, রাইট? জি স্যার। এখানেও আমরা পাইলাম n1 বাই n6। পেয়েছি না? এটা কি বুঝলেন? n2 আর n3 জি স্পিড সেম সেম, কারণ একই শ্যাফট, একটা শ্যাফটে একটা স্পিডে ঘুরবে। স্পিডও সেম হবে। আবার 4 আর 5 তো সি শ্যাফটের উপর, তো সি শ্যাফটে একটা স্পিডে ঘুরবে, তো 4 আর 5 এর স্পিড তো সেম হবে, এই জন্য 4 5 কেটে গেল আর 2 3 কেটে গেল, তো n1 বাই n6 পাইলাম। এবার টিথ রেশিওটা লিখি এখানে। n1 বাই n2 এর জন্য টিথ রেশিও কি হবে বলেন? T2 by T1। এটা T4 by T3. T4 by T3। এটা t6 বাই t5। এখানে কিন্তু কোনোটা কাটাকাটি আর যাবে না। তাহলে দেখেন এখানে কিন্তু 2 3 4 5 প্রত্যেকটারই কিন্তু হচ্ছে টিথ রেশিও আছে, টিথ নাম্বার কাজে লাগতেছে, তাহলে এখানে কিন্তু কেউই আইডেল না। আইডেল হবে তখনই যদি ক্যালকুলেশনে কোনো ভূমিকা না রাখে, তাহলে এখানে কিন্তু কোনো আইডেল গিয়ার নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের
গিয়ার ট্রেন সিস্টেম। এখানে ধরেন যে আমি এটার সাথে আরেকটা গিয়ার অ্যাড করি, দেখেন 7 নম্বর গিয়ার বলতেছি, এটা হচ্ছে আমাদের এখন ড্রিভেন। তাহলে এই 6 নম্বর গিয়ারটা হয়ে যেত আইডল গিয়ার, তাই না? এই 6 নম্বর গিয়ারটা হয়ে যেত আইডল গিয়ার, তাই না? জি স্যার। ক্যালকুলেশন হচ্ছে কোনো ইফেক্ট ফেলতো না। ক্যালকুলেশনে কোনো ভূমিকা রাখতো না, তখন কিন্তু এটা হয়ে যেত আইডল গিয়ার। সো এগুলো একটু খেয়াল রাখতে হবে যে মানে আমরা এটা কিন্তু মিক্স সিস্টেম, মানে কম্পাউন্ড গিয়ারের মধ্যে আইডল গিয়ার দিয়ে আরেকটা সিম্পল গিয়ার ট্রেন লাগাই দিয়েছি। সো এটাও কম্পাউন্ড গিয়ার ট্রেন অ্যাকচুয়ালি, কিন্তু এখানেও আইডল গিয়ার থাকতে পারে। মানে এরকম মিসকনসেপ্ট যেন আপনাদের মধ্যে না থাকে যে কম্পাউন্ড গিয়ার হলে আইডল গিয়ার থাকতে পারবে না, কম্পাউন্ড হইলেও আইডল গিয়ার থাকতে পারে। ঠিক আছে? স্যার 7 নাম্বারটার ক্ষেত্রে কি তখন ডি শ্যাফট কাজ করবে? না না, এখানে আরেকটা নতুন শ্যাপ, এটা আরেকটা নতুন শ্যাপ, ই শ্যাপ ধরে না। ডি শ্যাপটা তো একটা গিয়ারই আছে, এটা তো আলাদা শ্যাপ। আর একই শ্যাফটের উপর দুইটা গিয়ার থাকলে ওই শ্যাফটকে কেন্দ্র করে দুটা সার্কেল ড্র করা হয়। বুঝেছেন? জি স্যার। একই শ্যাফটের উপর যদি একাধিক গিয়ার থাকে তাহলে ওই শ্যাফটকে কেন্দ্র করে অনেকগুলো সার্কেল ওইখানে ড্র করা হয়। দেখেন এই শ্যাফটের উপর যে দুইটা গিয়ার আছে কি করে বুঝতে, যেখানে দেখেন একটা সার্কেল আবার আরেকটা সার্কেল, তাহলে দুইটা গিয়ার আছে এই শ্যাফটের উপর। যদি আরো একটা সার্কেল থাকতো তাহলে আমি বুঝতাম যে এখানে 3টা গিয়ার আছে। ঠিক আছে? স্যার 2টা গিয়ারের স্যার। বেশি কি লাগে স্যার, মানে 3টা কখন ইউজ করা তাহলে হয়? 3টা 4টা কমপ্লেক্স সিস্টেম গুলোতে ইউজ করা হয়। সিস্টেম যত কমপ্লেক্স হবে, যত বেশি পরিমাণ আমার ভ্যারাইটি লাগবে স্পিডের। কম্পাউন্ডের কাজটা কি? ভ্যারাইটি আনা, ব্রাঞ্চ তৈরি করা, তাই না? দেখেন এটা কিন্তু ফাঁকা আছে, তো এটার সাথে কিন্তু আরো একটা শ্যাফট অ্যাড হতে পারতো, এটার সাথে আরেকটা শ্যাফট অ্যাড হয়ে আরেকটা শ্যাফটকে সে ঘুরাতে পারতো। তো ব্রাঞ্চ ক্রিয়েট করা, একটা মোশনকে ওয়ান ডিরেকশনাল থেকে মাল্টি ডিরেকশনে নিয়ে যাওয়া, মাল্টিপল শ্যাফটে ট্রান্সফার করা, এটা কিন্তু কম্পাউন্ড গিয়ারের কাজ। তাহলে আমি যদি 3টা গিয়ার ইউজ করি বা 4টা গিয়ার যদি ইউজ করি একটা শ্যাফটে, তাহলে আমি 4টা ডিরেকশনে মোশনটাকে নিয়ে যাচ্ছি। জি স্যার। বুঝা গেছে? লেদ মেশিনের আপনারা তো দেখেন নাই, 2-1 যারা আছে, আইপি তে যারা পড়ে, ম্যানুফ্যাকচারিং প্রসেস একটা কোর্স আমি নিচ্ছি, ওইখানে দেখাইছি যে লেদ মেশিনের ভেতরে মেকানিজমে কতগুলো গিয়ার থাকে। একটা শ্যাফটের উপর দেখা গেছে যে 7-8টা গিয়ার পর্যন্ত আছে। কারণ ওই যে আমরা ফিড রেট এক এক সময় এক একটা পাচ্ছি, এক এক সময় এক একটা পাচ্ছি, তাই না? একবার আমার 0.1 পাচ্ছি, 0.2 পাচ্ছি, এই যে এটাকে ভ্যারি করতেছি। তাহলে কি গিয়ার কানেকশন গুলোকে চেঞ্জ করে করে তো এটাকে ভ্যারি করতেছি। তাহলে ওইখানে অনেকগুলো গিয়ার, মানে গিয়ারের ব্যবস্থা আছে, কম্পাউন্ড গিয়ার ট্রেন আছে। সো একটার সাথে আরেকটাকে কানেক্ট করলে তখন হচ্ছে আমি এক এক রকম স্পিড পাচ্ছি। ইন রিয়েল লাইফ কম্পাউন্ড গিয়ার ট্রেন বেশি ইউজ হয়, সিম্পল গিয়ার ট্রেন ইউজ হয় না বললেই চলে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এতদূর পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন, এখন হচ্ছে আমরা একটা জিনিসে যাব। লেটস সে এই ইকুয়েশন বা এই সিস্টেমে আমি ধরলাম যে n1 ইকুয়ালস টু ইনপুট শ্যাফটের স্পিড হচ্ছে 1000। ঠিক আছে? আমার কাছে এই যে এই রেশিও যেটা T2/T1, T4/T3, T6/T5, এটা রেশিও ধরলাম হচ্ছে আমি হাফ, এটা রেশিও ধরলাম হচ্ছে আমি হাফ। তাহলে n6 এর ভ্যালু কত হবে বলেন তো? স্যার 2000। 2000 এবার আমি বললাম যে ওভারঅল গিয়ার ট্রেনের ইফিসিয়েন্সি 0.8%, এই পুরো ওভারঅল গিয়ার ট্রেনের ইফিসিয়েন্সি 0.8%, মানে সরি 80%। তাহলে n6 এর ভ্যালু কত হবে?
24 হওয়ার কথা যদি আমরা হচ্ছে সেম রেশিও পেতে চাই। কত হবে? আমি বললাম যে ওভারঅল গিয়ার ট্রেনের ইফিসিয়েন্সি হচ্ছে 80%। তাহলে N6 এর ভ্যালু কত হবে, মানে আউটপুট শ্যাফটের স্পিড কত হবে? আপনারা এর আগে N6 বের করছেন 2000, এখন আমি বললাম যে ওভারঅল সিস্টেমের ইফিসিয়েন্সি হচ্ছে 80%, তাহলে N6 এর ভ্যালু কত হবে? তো 1250। 80% না, 1250। 16 হ্যাঁ 16 1600। তো এটা তখন হয়ে যাবে N প্রাইম, তাহলে N6 হয়ে যাবে N6 প্রাইম ইন্টু ওভারঅল এফিসিয়েন্সি, এটাও বললাম, তাহলে 2000 ইন্টু 80%, 0.8, এটাকে বলতে পারি 1600। সো এটা হচ্ছে অ্যান্সার, রাইট? সো এটা হচ্ছে ওর অ্যান্সার। এবার আমি যদি বলি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কানেকশনের ইফিসিয়েন্সি হচ্ছে 80%, দ্যাট মিনস এই কানেকশনের ইফিসিয়েন্সি 80%, এই কানেকশনের ইফিসিয়েন্সি 80%, আবার এই কানেকশনের ইফিসিয়েন্সি হচ্ছে 80%, তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি কত হবে আর আউটপুটের স্পিড কত হবে? কে বলতে পারবেন এটা ওভারঅল কত হবে? স্যার ওভারঅল কি 80 থাকবে? না, ওভারঅল 80 কি করে থাকবে? আগে তো ওভারঅলটা 80 ছিল, এখন তো প্রত্যেকটা কানেকশনে 20% করে লস হচ্ছে। তো এটাই থেকে একটু চিন্তা করেন, প্রত্যেকটা কানেকশনে 20% করে লস হচ্ছে। স্যার 40 হবে। 40%। না 40% না, দেখেন এখানে 80% লস হলো, এটা তো ডিপেন্ডেন্ট, তাহলে এটা হচ্ছে 0.8, এখানে এটারও হচ্ছে 0.8, এই কানেকশনেরও 0.8। আগে কি ছিল? এটা 1 ছিল, এটা 1 ছিল, এটা 1 ছিল, সো দ্যাটস ওয়াই N1/N6 বের করছি, তিনটা স্পিড রেশিও 1:1 করেছিল। এখন কি হয়েছে? এটা 0.8, এটা 0.8, এটা 0.8, সো দ্যাটস ওয়াই তিনটা মাল্টিপ্লাই হয়ে যাবে। সো মাল্টিপ্লাই হয়ে যে এটা আসবে সেই ভ্যালুটাকে আবার এই যে 2000 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি N6 পেয়ে যাবো। বুঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে যদি 0.8 করে না দিয়ে আমি যদি বলতাম যে এটা 90%, এটা 90%, এটা আমি বলিনি, এটার কোনো ইনফরমেশন দেওয়া নাই, আর এটার বললাম 80%, তাহলে কি হতো ওভারঅল এফিসিয়েন্সি? ইনফরমেশন বলার নাই মানে ধরে নিতে হবে যে ওটা 100% এফিসিয়েন্ট, মানে এটা 1 বা 100%, তাহলে সেক্ষেত্রে কত হবে? 0.9 ইন্টু 0.8, তাই না? হ্যাঁ স্যার। যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে তাহলে ধরে নিতে হবে যে ওটা 100% এফিসিয়েন্ট, আর যদি দেওয়া থাকে তাহলে সেটাকে মাল্টিপ্লাই করে এভাবে এন নট বের করতে হবে, ইটা নট বের করতে হবে, ওভারঅল এফিসিয়েন্সি বের করতে হবে। ঠিক আছে? তাহলে এই কমপ্লেক্স জিনিসগুলো কি বোঝা গেল? এর আগের বার আমি দিয়েছিলাম সিম্পল ওভারঅল এফিসিয়েন্সি দিয়ে, গতবার হচ্ছে আমি টার্ম ফাইনালে যখন কোশ্চেন করলাম তখন হচ্ছে এই যে অনলাইনে আমি জাস্ট দিয়েছিলাম যে ওভারঅল এফিসিয়েন্সি 80%, সবাই এই N6 প্রাইম বের করে অ্যান্সার লিখে দিয়েছে, কেউ আর ওই ওভারঅল এফিসিয়েন্সিতে মাল্টিপ্লাই করেনি। মাল্টিপ্লাই না করলে কিন্তু ভুল, সো মাল্টিপ্লাই কিন্তু করতে হবে। আবার ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি দেওয়া থাকলে ওইভাবে আগে ওভারঅল এফিসিয়েন্সি বের করে নিতে হবে, তারপরে ওভারঅল এফিসিয়েন্সিতে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে? জি স্যার। তো তাহলে হচ্ছে আমাদের এই কম্পাউন্ড গিয়ার ট্রেন গেল। তো কম্পাউন্ড গিয়ার ট্রেনের এখানে একটা খুবই সিম্পল ম্যাথ দেওয়া আছে, দেখেন কি বলা হচ্ছে, এ থেকে এফ
এই 6টা গিয়ার এভাবে পরস্পর কম্পাউন্ড গিয়ার ট্রেন ক্রিয়েট করছে। এটার ইনপুট শ্যাফটের স্পিড দেওয়া আছে 975, বলছে আউটপুট শ্যাফট এফ গিয়ারের স্পিড কত হবে সেটা বের করতে হবে। প্রত্যেকটা টিথ নাম্বার দেওয়া আছে। এখানে কোনো ইফিসিয়েন্সির কথা বলা নাই, তাহলে আমি ইফিসিয়েন্সি ক্যালকুলেট করব না, জাস্ট নর্মালি বের করে ফেলবো। এখানে ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সির কথাও বলা নাই, সো আমি ডিরেক্টলি উইদাউট ইফিসিয়েন্সি আমরা হচ্ছে এটা জাস্ট নর্মালি ক্যালকুলেট করে বের করে ফেলবো। এটা একদমই সিম্পল, বোঝা গেছে? তাহলে এটা আমরা ওই যে স্পিড রেশিওটা আগে বের করে নেব, এন এ বাই এন বি ইন্টু এন সি বাই এন ডি ইন্টু এন ই বাই এন এফ। এরপরে টি গুলা লিখবো, টিবি বাই টি এ ইন্টু টিডি বাই টিসি ইন্টু টিএফ বাই টি। সো এইভাবে লিখে টিথ রেশিও গুলোতে ডিভাইড করে N1 এর ভ্যালু জানি, মানে N1 বাই এ এর ভ্যালু জানি, NF এর ভ্যালু আমরা বের করে নেব। এটা কি দেখাতে হবে আর? এটা পারবেন না? জি স্যার, পারবো স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে একটা রিভেটেড গিয়ারের চলে আসি। রিভেটেড গিয়ারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কম্পাউন্ড গিয়ার ট্রেন। সো এখানে আমাদের যেটা হয় যে কম্পাউন্ড গিয়ার ট্রেনের মতো দেখেন যে একটা শ্যাফটের উপর একাধিক গিয়ার থাকতে পারে, কিন্তু এখানে একটা বিশেষ কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে আপনার রিভেটেড গিয়ার হতে হলে ফার্স্ট গিয়ার আর লাস্ট গিয়ার এরা হচ্ছে কোএক্সিয়াল হবে। এতে শ্যাফট যে দুটো আছে সেই শ্যাফট দুটো কোএক্সিয়াল হবে। কোএক্সিয়াল শ্যাফট কি জিনিস? কোএক্সিয়াল শ্যাফট হচ্ছে আপনার ইনপুট শ্যাফট যেই লাইন অফ এক্সিস এর উপর অবস্থান করে সেই এক্সিস লাইনের উপর যদি আউটপুট শ্যাফটটাও অবস্থান করে তাহলে এই দুইটা শ্যাফটকে পরস্পর আমরা বলতে পারি কোএক্সিয়াল শ্যাফট। এই দুটো কিন্তু একটা শ্যাফট না, এই দুটো কিন্তু আলাদা দুইটা শ্যাফট, কিন্তু একই লাইন অফ অ্যাকশনের উপর অবস্থান করতেছে বা একই এক্সিস লাইনের উপর অবস্থান করতেছে। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এরকম কন্ডিশন যদি থাকে তাহলে সেটাকে আমরা বলি রিভেটেড গিয়ার সিস্টেম। তাহলে রিভেটেড গিয়ার সিস্টেম হইলে কি হচ্ছে দেখেন, এখানে এই গিয়ার সিস্টেমটা কিভাবে কাজ করতেছে, এক ঘুরাচ্ছে দুইকে, দুইয়ের উপর হচ্ছে আরেকটা গিয়ার আছে 3, তাহলে 2 ঘুরলে 3 ঘুরবে, আর 3-এর সাথে আরেকটা গিয়ার অ্যাটাচ আছে 4, তাহলে 4 ঘুরবে। এখানে কেউ একটু খেয়াল করে দেখেন যে এখানকার কালারটা কিন্তু আলাদা, রেড কালার এবং ডটেড দেওয়া আছে, এই কালারটা হচ্ছে ব্লু। ঠিক আছে? কেন দিল? এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে একই সেন্টারের উপর ডিপেন্ড করে আমি দুইটা সার্কেল ড্র করছি, কিন্তু দুটো সার্কেল একই শ্যাফটের উপর অবস্থান করতেছে না। দ্যাট ইজ ওয়াই একটাকে আমি ডটেড দিয়েছি বা আলাদা কালার দিয়েছি, আর একটাকে অন্য আরেকটা কালার দিয়েছি। এইখানে দেখেন একই শ্যাফটের উপর দুটা এক গিয়ার অবস্থান করতেছে দেখে দুটাই সলিড লাইন দিয়েছি এবং নীল কালার দিয়েছি, আইডেন্টিক্যাল। দ্যাট মিনস বোঝাচ্ছে যে এই শ্যাফটের উপর এই দুটা গিয়ার অবস্থান করতেছে। কিন্তু এইখানে দেখেন এটাকে সেন্টার ধরে আমি 1 আর 4 নম্বর বৃত্তটা ড্র করছি, কিন্তু 1 আর 4-এর যেই আইডেন্টিটি সেটা কিন্তু আলাদা। 1 হচ্ছে সলিড লাইন আর 2 হচ্ছে আপনার ডটেড লাইন। সো দ্যাটস ওয়াই আমি বলতে পারি যে হচ্ছে 1 আর 4 একই শ্যাফটের উপর না। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে একটা রিভেটেড গিয়ার। এই ফিগার দেওয়া থাকলে তো কোনো সমস্যা নাই বুঝতে, কিন্তু এই ফিগার দেওয়া থাকলে কিন্তু বুঝতে হবে, এখানে কনফিউজ হলে চলবে না। এটা কি বোঝানো গেল? বুঝতে পেরেছেন? স্যার আরেকবার বললে ভালো হয় এই ডটেড লাইনের ব্যাপার। এখানে যেটা বলতেছি যে দেখেন যে এখানে এটাকে সেন্টার ধরে 1 আর 4 নম্বর সার্কেল ড্র করা হয়েছে। 1 আর 4 এই দুটা কিন্তু একই শ্যাফটের উপর না, এই জন্য এটাকে দুইটা আলাদা কালার বা আলাদা আইডেন্টিটি দিয়ে বোঝানো হচ্ছে। এটাকে সলিড লাইন বা ব্লু কালার দিয়ে বোঝানো হয়েছে, এটাকে ডটেড লাইন বা রেড কালার দিয়ে বোঝানো হয়েছে। যেখানে এই দুটা সার্কেলকে চিন্তা করে দেখেন 2 আর 3 সিমিলার লাইন দিয়ে বোঝানো হয়েছে। কেন? কারণ এটা হচ্ছে একই শ্যাফটের উপর অবস্থান করছে। বুঝেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে কিছু কন্ডিশন আছে, ঠিক আছে? দেখেন এটা কোএক্সিয়াল হতে হলে কি হবে, এই ডিরেকশনটা আর এই ডিরেকশনটা সমান হতে হবে না?
এই শ্যাফটের সেন্টার লাইন থেকে এই শ্যাফটের সেন্টার লাইন আর আউটপুট শ্যাফটের সেন্টার লাইন থেকে এই কানেক্টিং গিয়ারের শ্যাফটের সেন্টার লাইন সমান হতে হবে। এটা যদি সমান হয় তাহলে এটা এটা কি বলেন তো R3 না? এই যে 3 নম্বর গিয়ারের রেডিয়াস R3 আর এটা R4 না? R4, তাহলে R4 প্লাস R3 ইকুয়ালস টু হবে কি, এখানে দেখেন এটা কি R1 আর এটা কি R2, এটা ইকুয়ালস টু হবে R1 প্লাস R2। এটা হচ্ছে একটা কন্ডিশন রিভেটেড গিয়ার হওয়ার জন্য। আরেকটা কন্ডিশন হচ্ছে T1 প্লাস T2 ইকুয়ালস টু হবে T3 প্লাস T4। সো এইগুলো হচ্ছে আমাদের রিভেটেড গিয়ারের কন্ডিশন, ঠিক আছে? সো এই কন্ডিশন গুলো ফলো করে আমরা রিভেটেড গিয়ারের ম্যাথ গুলো সলভ করব। তাহলে চলেন আমরা একটা রিভেটেড গিয়ারের ম্যাথে চলে যাই। এখানে দেখেন রিভেটেড গিয়ারের একটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলা হচ্ছে যে আপনার স্পিড রেশিওটা দেওয়া আছে 12। স্পিড রেশিও 12 মানে কি, NA বাই ND ইকুয়ালস টু 12, রাইট? ইনপুট বাই আউটপুট রেশিওটাই তো হচ্ছে স্পিড রেশিও, সেটা হচ্ছে 12। এটা বুঝেছেন? জি স্যার। এরপরে এ আর বি এই দুটা গিয়ার পরস্পর মেশ করছে, তাহলে এদের যে মডিউল, সার্কুলার পিচ এবং ডায়ামেট্রাল পিচ পিসি, পিডি আর এম এই তিনটে সমান হবে। এখানে ওইটাই বলা হয়েছে যে এ আর বি এর মডিউল সমান এবং 3.125 মিলিমিটার, আর সি আর ডি এর মডিউল সমান, সেটা হচ্ছে 2.5 মিলিমিটার। কারণ এই দুটা পরস্পর মেশ করছে, এই দুটা পরস্পর মেশ করছে। তো এই ইনফরমেশন গুলো আমার জানা আছে। এম এ এম বি ইকুয়ালস টু 3.125, এম সি এম ডি ইকুয়ালস টু 2.5 মিলিমিটার। আরেকটা ইনফরমেশন এখানে ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে এই ডিস্টেন্সটা হচ্ছে 200 মিলিমিটার। তাহলে এই ডিস্টেন্সটা কি বলেন তো, আর এ প্লাস আর বি ইকুয়ালস টু 200 বা আর সি প্লাস আর ডি ইকুয়ালস টু 200, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে কি বের করতে বলছে? ক্যালকুলেট দি সুইটেবল নাম্বারস অফ টিথ ফর দ্য গিয়ার্স। দ্যাট মিনস চারটা গিয়ারের জন্য যে টিথ নাম্বার হবে সেটা বের করতে বলছে। টিএ, টিবি, টিসি, টিডি এই চারটা আমাকে বের করতে বলছে। আরেকটা কন্ডিশন দিয়েছে যে নো গিয়ার ইজ টু হ্যাভ লেস দেন 24 টিথ। দ্যাট মিনস 24টা টিথের বেশি হতে হবে, 24টা টিথের নিচে থাকা যাবে না কোনো গিয়ারের টিথ নাম্বার। সেটা একটা অ্যাডিশনাল কন্ডিশন। তাহলে আমার টিথ নাম্বার গুলো আগে বের করতে হবে, বের করে দেখতে হবে যে 24 বা তার উপরে আছে কিনা। যদি থাকে তাহলে তো ওটা অ্যান্সার, আর যদি না থাকে সেক্ষেত্রে আমার অ্যান্সার অন্যভাবে বলতে হবে, ঠিক আছে? তাহলে আমি আগে ক্যালকুলেট করে দেখি যে আমার টিথ নাম্বার গুলো কত আসে, তাই না? তাহলে আমার কাছে কিন্তু চারটা আননোন, টিএ, টিবি, টিসি, টিডি, চারটা টিথ নাম্বার আননোন। তাহলে আমার চারটা ইকুয়েশন লাগবে, অ্যাটলিস্ট চারটা ইকুয়েশন লাগবে এই চারটা আননোনকে ক্যালকুলেট করার জন্য। তাহলে আমরা ধীরে ধীরে আসি যে কি কি আমার ইনফরমেশন দেওয়া আছে। এখানে দেখেন আর এ প্লাস আর বি ইকুয়ালস টু 200, আবার আর সি প্লাস আর ডি ইকুয়ালস টু 200, তাই না? তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন পেয়েছি, কিন্তু এই দুটো ইকুয়েশন তো আর এ আর বি আর আর সি আর ডি এর সাথে, টি এর সাথে তো এটা রিলেশন আমি দেখাতে পারিনি এখন। তাহলে এটাকে কনভার্ট করে টি এ নিয়ে যেতে হবে। টি এর সাথে কনভার্ট করতে হলে কি করতে পারি আমরা? আমরা জানি কি এম ইকুয়ালস টু ডি বাই টি, এর আগের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম। ডায়ামিটার বাই টিথ রেশিও হচ্ছে মডিউল। তাহলে মডিউলকে আমরা কি লিখতে পারি? এম ইকুয়ালস টু ডি কে আমরা লিখতে পারি 2r, তাই না? তাহলে আর ইকুয়ালস টু লিখতে পারি কি এম টি বাই 2।
তাহলে এখানে আমি যদি এই ভ্যালুগুলা বসাই দিই তাহলে কি পাচ্ছি, এম এ টি এ বাই 2 প্লাস এম বি টি বি বাই 2, রাইট, ইকুয়ালস টু 200। এটা একটা ইকুয়েশন চলে আসলো, আর এম এ আর এম বির ভ্যালু তো দেওয়া আছে। এরপরে এখান থেকে আরেকটা ইকুয়েশন আসবে টি সি আর টি ডি এর, তাই না? তাহলে আমি দুইটা ইকুয়েশন পাইলাম, এরকম আরো দুইটা ইকুয়েশন আমার বের করতে হবে, তবেই তো আমি সলভ করতে পারবো। এই দুইটা ইকুয়েশন কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে কি করতে পারি আমরা, এই যে এন এ বাই এন ডি ইকুয়ালস টু 12 এটাকে কাজে লাগাতে পারি। আচ্ছা, এটা যদি আমরা ইকুয়েশনটা লিখতে যাই, যে স্পিড রেশিওর যে ইকুয়েশন, সেটা আমরা কিভাবে লিখতে পারি, এন এস ডিভাইডেড বাই এন বি, তাই না? ইকুয়ালস টু এন সি ডিভাইড, ইকুয়ালস টু না, সরি, ইন্টু এন সি বাই এন ডি লিখতে পারি না? এটা তো হবে, তাই না? এটা ইকুয়ালস টু 12, তারপরে এন বি আর এন সি কাটাকাটি গেলে এন এ বাই এন ডি ইকুয়ালস টু 12 থাকবে, তাই না? এটা কি বুঝেছেন? জি স্যার। আচ্ছা, এখন এখান থেকে আমি কি লিখতে পারি দেখেন, যে এন এ বাই এন বি ইন্টু এন সি বাই এন ডি, আমরা এটা লিখতে পারি না যে এন এ এখানে আমরা এটা লিখতে পারি না এন এ বাই এন বি ইকুয়ালস টু এন সি বাই এন ডি ইকুয়ালস টু রুট ওভার 12? তাহলে দেখেন রুট ওভার 12 ইন্টু রুট ওভার 12 ইকুয়ালস টু 12 হবে। এটা কি বোঝা গেল যে এই স্পিড রেশিওটা 12, আবার এই স্পিড রেশিওটা 12, সো দ্যাটস ওয়াই এই দুটো মাল্টিপ্লাই হলে এন এ বাই এন ডি ইকুয়ালস টু পেয়ে যাবো আমি 12। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, টিবি বাই টি এ, আর এটার ক্ষেত্রে কি লিখতে পারি, টিডি বাই টিসি। সো এখান থেকে দেখেন আরো দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে টোটাল 4টা ইকুয়েশন, 4টা আনবো। এখন আমি সলভ করলেই আমার টি এ টিবি টিসি টিডি এই 4টার ভ্যালু পেয়ে যাব। এটা কি বুঝতে পেরেছেন সবাই? স্যার √12 কেন হলো স্যার, এটা বুঝলাম না। রুট 12 হলো, দেখেন যে এন এ বাই এন বি ইন্টু এন সি বাই এন ডি ইকুয়ালস টু কি 12। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়াল স্পিড রেশিও বের করি, তাহলে কি এটার তো মানে একদম ইন্ডিভিজুয়াল স্পিড রেশিও, তাহলে ধরেন যে এটাকে এক্স ধরলাম, এটাকে এক্স ধরলাম, এই দুটো স্পিড রেশিও যে সমান হবে কিভাবে বুঝলাম, কারণ আমাদের রিভেটেড গিয়ার হওয়ার জন্য একটা কন্ডিশন ছিল T1 প্লাস T2 ইকুয়ালস টু T3 প্লাস T4। ঠিক আছে, এই কন্ডিশন দ্বারা আমরা বুঝতে পারি যে এদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিড রেশিওটা সমান হবে। তো এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12, তাহলে এক্স ইকুয়ালস টু হবে √12। তো এখানে যদি এক্স এর ভ্যালু আমি স্থাপন করি, তাহলে আমি এন এ বাই এন বি ইকুয়ালস টু √12 পাবো, আবার এন সি বাই এন ডি ইকুয়ালস টু √12 পাবো। বুঝেছেন? বুঝেছেন? জি স্যার। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে আমরা হচ্ছে ভ্যালুটা পেয়ে যাব। সো এরপরে ক্যালকুলেশনটা আমি আর করতেছি না, এখানে দেওয়া আছে, যদি খেয়াল করি তাহলে কি পাচ্ছি দেখেন, এই যে এন এ বাই এন বি ইকুয়ালস টু এন সি বাই এন ডি ইকুয়ালস টু √12। সো টিবি বাই টি এ ইকুয়ালস টু টিডি বাই টিসি, এখান থেকে আসলো টিবি বাই টি এ, আর এখান থেকে আসলো টিডি বাই টিসি ইকুয়ালস টু 3.464। আর এটা তো আমি লিখছি, এগুলা ভেঙে ভেঙে লিখলাম। তো এটাকে ক্যালকুলেট করলে একটা আসলে হচ্ছে 28.67। তো টিথ নাম্বার তো ফ্র্যাকশন হতে পারে না, তো এটাকে আমি হয় রাউন্ড আপ করবো অথবা রাউন্ড ডাউন করবো, হয় 29 লিখবো অথবা 28 লিখবো।
সো আপনারা 29ও লিখতে পারেন। তো 29 হলে এটা হয়ে যাবে কত, 99, বা 28 হলে এটা হয়ে যাচ্ছে 100। আবার এটার ক্ষেত্রে দেখেন 36ও লিখতে পারেন, 35ও লিখতে পারেন। সো এখানে যে কোনো একটা রাউন্ড আপ বা রাউন্ড ডাউন যে কোনো একটা আপনারা নিতে পারেন। 36 লিখলে 124 আসবে, আর 35 লিখলে 125 আসবে। এরপরে করতে হবে কি, দেখেন একটাও কিন্তু 24-এর নিচে আসেনি, তার মানে আমার ডিজাইন ঠিক আছে, তার মানে আমার ক্যালকুলেশন, মানে আমি এই 4টা টিক নাম্বার দিয়ে আমি এই রিভেটেড গিয়ার সিস্টেমটাকে ডেভেলপ করতে পারি। তো দ্যাটস ওয়াই এখন হলো কি আবার চেক করতে হবে NA বাই ND 12 আসতেছে কিনা, কিন্তু দেখেন 12.3 এসেছে, কেন বলেন তো? আমি তো স্পিড রেশিওটা তো 12 আসার কথা, কিন্তু 12.3 কেন আসলো? কনভার্সনের সময় তো হচ্ছে মানে বেশি নিচ্ছে বা কম নিচ্ছে সেজন্য। স্যার হ্যাঁ, right. ফ্র্যাকশন ছিল স্যার, সেটাকে আমরা স্যার রাউন্ড ফিগারে নিছি মেবি। এক্স্যাক্টলি, এই জন্য কিন্তু হচ্ছে আপনাদের ভ্যালুগুলো আলাদা এসেছে। এখানে যদি আমরা এই 28.67 বা এখানে যদি ওইভাবে ফ্র্যাকশন নাম্বারগুলো ইউজ করতাম তাহলে কিন্তু 12 আসে, কিন্তু আমি ফ্র্যাকশন নাম্বার অফ টিথ ইউজ করতে পারি না, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে একটু কম বেশি এসেছে। তো এটাও কিন্তু এক্সপ্লেন করে বলে দিতে হবে যে কেন কম বেশি আসলো, ঠিক আছে? এখন কোশ্চিন আসতে পারে যদি 24 এর নিচে আসছে, লেটস সে এটা 20 আসলো, তাহলে আমরা কি করতাম? তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে টিথ নাম্বারগুলোর ইকুয়েশন গুলো কিসের উপর ডিপেন্ডেন্ট? এক, এই ভ্যালুটার উপর, মানে √12 এর উপর। স্পিড রেশিওর উপর ডিপেন্ডেন্ট, এই স্পিড রেশিও থেকে আমি দুটো ইকুয়েশন পেয়েছি। আর নাম্বার 2, এই ডিস্টেন্স এবং মডিউল নাম্বার। আচ্ছা, কতদূর পর্যন্ত শুনতে পেয়েছেন? স্যার আপনি বলেছিলেন যে হচ্ছে যদি হচ্ছে 24 এর নিচে হয় এতটুকু just। আচ্ছা, যদি 24 এর নিচে ধরেন 20 আসলো, তাহলে আমার এই 20 যদি আসে তাহলে তো আমি 20 নাম্বারটি ইউজ করতে পারবো না, তাহলে আমার তো কোনো না কোনো জায়গায় চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে কিভাবে এই ইকুয়েশনটা, এই টি এর যে 4টা ইকুয়েশন, সেই 4টা ইকুয়েশন কোন কোন ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট? এক হচ্ছে 12, এই √12 থেকে আমি দুটো ইকুয়েশন পেয়েছি। 12টা কি ছিল? স্পিড রেশিও। আরেকটা কি 200, এই 200টা কি? ওই ডিস্টেন্স, শ্যাফটের ডিস্টেন্স। আরেকটা কি? MA MB MC MD, মডিউল নাম্বার গুলা। তো এই 3টা জিনিসের উপর কিন্তু আমার ডিপেন্ডেন্ট, টিথ নাম্বার কত হবে বা ইকুয়েশন গুলা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে স্পিড রেশিও 12, একটা হচ্ছে শ্যাফটের ডিস্টেন্স 200, আর একটা হচ্ছে মডিউল, গিয়ারগুলার মডিউল MA MB MC MD। তাহলে এখন আমি করব কি, যেহেতু 20 এসেছে তাহলে হচ্ছে আমি করব কি, স্পিড রেশিওটাকে আমি ধরে নেব 14, বাড়াই ধরলাম, 12 থেকে বেশি ধরলাম, 14 ধরে আমি আবার ক্যালকুলেশন করব। এবার দেখবো যে এটা 20 থেকে বাড়লো না কমলো। অবশ্যই 20 থেকে বাড়বে অথবা কমবে, কারণ আমি যদি ওটাকে 14 করে দিই তাহলে তো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশন চেঞ্জ হলে 20 থেকে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। লেটস সে 20 থেকে বেড়ে ওটা হয়ে গেছে 26, বাকিগুলো আপনার রেঞ্জের মধ্যে আছে। তাহলে আপনার মানে আপনার কনক্লুশন হবে যে আমার স্পিড রেশিওটাকে বাড়াতে হবে। স্পিড রেশিওটাকে যদি আমি বাড়াতে পারি তাহলে আমি হচ্ছে 24 এর উপরের নাম্বার অফ টিথ দিয়ে আমি ডিজাইনটা করতে পারবো, গিয়ার ডিজাইনটা আমি করতে পারবো। আর এখন যদি আপনি 14 ইউজ করার পর 20 থেকে যদি কমে আরো কমে যায়, লেটস সে 16 হয়ে গেছে, তাহলে আপনি বুঝলেন কি স্পিড রেশিওটা বাড়ালে আপনার টিথটা কমতেছে। তাহলে স্পিড রেশিও কমাই দেন, 12 থেকে বা 10 করেন বা 9 করেন, 12 থেকে 10 বা 9 ধরেন। এবার ক্যালকুলেট করে দেখেন এবার 24 এর বেশি আসে কিনা। যদি 24 এর বেশি আসে তাহলে আপনি বলতে পারেন যে হচ্ছে যে হ্যাঁ আমার স্পিড রেশিওটা কমাই দিতে হবে। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে কি, 200 আছে, 200 থেকে এটাকে বাড়াই দেন, 250 করেন,
করে ক্যালকুলেশন করেন, করে দেখেন যে হচ্ছে যে আপনার টিথ নাম্বারটা 20 থেকে বাড়ে না কমে। যদি বাড়ে এবং যদি ঠিক থাকে তাহলে তো হয়ে গেল, যে বলবেন যে হচ্ছে যে শ্যাফটের ডিস্টেন্সটা বাড়াতে হবে। আর যদি কমে যায় তাহলে আপনি করবেন কি 200 থেকে মানে এই ডিস্টেন্সটাকে কমাই নেবেন, লেটস সে 180 ধরলেন বা 160 ধরলেন। ধরে যদি টিথ নাম্বার 24 এর উপরে আসে তাহলে আপনার ওটাই কনক্লুশন হবে। এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। মানে এই দুইটা যে কোনো একটা করতে পারেন, এই দুইটা যে কোনো একটা করা অনেক ইজিয়ার। এর পরের স্টেপটা কিন্তু অনেক কঠিন, কারণ সেখানে দেখেন দুইটা ভ্যালু চেঞ্জ করতে হবে। এম এ এর ভ্যালু আপনি চেঞ্জ করে দেখতে পারেন, এরপরে আপনি এমসি এমডি এর ভ্যালু যেটা আছে সেটা চেঞ্জ করে দেখতে পারেন। চেঞ্জ করে দেখে বলতে হবে যে হ্যাঁ এই মডিউল নাম্বারটা চেঞ্জ করতে হবে, তাহলে হচ্ছে আমার 24 এর উপরে টিথ নাম্বার পাওয়া সম্ভব। স্যার এখানে একটা আমার কোশ্চেন আছে স্যার, আমাকে জি, কি বলেন। এক্স্যাক্টলি দেখাইতে হবে যে কতটুকু কমাতে হবে বা কতটুকু বাড়াইতে হবে, নাকি স্যার কমেন্ট করে দেবো যে কমাইতে হবে বা বাড়াইতে হবে? হ্যাঁ, এক্সাক্ট ভ্যালু তো আপনাকে বের করা তো অনেক ডিফিকাল্ট, এক্সাক্ট ভ্যালুটা বের করা ডিফিকাল্ট। জাস্ট আপনি হচ্ছে ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে যে বাড়াতে হবে না কমাতে হবে। ওই যে ওটা বললাম না, কেউ ধরেন 12-র উপরে 14 ধরলো, কেউ 12-র উপরে 16 ধরলো, কেউ 16 ধরে দেখলো যে টিথ নাম্বারটা বেড়ে গেছে, সে তখন ওইখান থেকে কমেন্টস করলো যে স্পিড রেশিওটা বাড়াতে হবে। আপনি 14 ধরে ক্যালকুলেট করে দেখলেন যে হচ্ছে টিথ নাম্বারটা বেড়ে গেছে, তো আপনি বললেন যে বাড়াতে হবে। তো দুজনেই কিন্তু কমেন্টসটা সেম, কিন্তু ভ্যালুটা আলাদা। তো ভ্যালু আলাদা হতে পারে কিন্তু কমেন্টসটা সেম হতে হবে। জি স্যার, এটা জিজ্ঞাসা করতেছি। বুঝেছেন? এক্সাক্ট ভ্যালু বলে এখানে কিছু নাই, আপনাকে কমেন্টস করতে হবে। আর আমরা এক্সাক্ট ভ্যালু তখনই বের করতে পারবো এটাকে সিমুলেশন করে। দেখেন এখানে হচ্ছে আমার কতগুলা ভ্যারিয়েবল আছে, এটাকে চেঞ্জ করতে হচ্ছে, এটাকে চেঞ্জ করতে হচ্ছে, আবার এটা আর এটা, এই চারটাকে চেঞ্জ করে সিমুলেশন করে আমার হচ্ছে বেস্ট ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। এখানে মাল্টিপল সিমুলেশনের অ্যান্সার আসবে, তখন হচ্ছে আপনি এক্সাক্ট ভ্যালুগুলো বের করতে পারবেন। তো ওগুলা স্যার, হচ্ছে আমাদের কাজ না। আমার একটা কোশ্চেন স্যার, আমাকে কি এরকম করতে হবে যে আমাকে স্পিড রেশিও আর হচ্ছে স্যার অথবা যে রেডিয়াসটা দুটাই চেঞ্জ করতে হবে, নাকি অনেক সময় একটা চেঞ্জ করলেও আমার এক্সাক্ট অ্যান্সার চলে আসতে পারে? আমি তো বললাম এখানে 3টা ভ্যারিয়েবল আছে, স্পিড রেশিও, 200 আর হচ্ছে মডিউল। 3টাই একসাথে চেঞ্জ করতে পারেন, কিন্তু 3টা একসাথে চেঞ্জ করলে তো হজবরল হয়ে যাবে, যে কোনটা বাড়ালেন কোনটা কমালেন, একটা বাড়ালেন একটা কমালেন আর একটা বাড়ালেন, কারণ কোনটার কারণে ইফেক্টটা পড়তেছে সেটা তো আর বুঝতে পারবেন না। তো এই জন্য আমি বলতেছি যে এট এ টাইম একটা করে চেঞ্জ করেন, তাহলে ক্যালকুলেশনটা আপনাদের জন্য সুবিধা হবে, আপনি আপনার সেন্স করতে সুবিধা হবে। জি স্যার, আমি ওটাই জিজ্ঞাসা করতেছিলাম যে আমাকে কি দুটাই চেঞ্জ করতে হবে না যে কোনো একটা করলেই হবে? না, যে কোনো একটা করে চেঞ্জ করুন। কম্পিউটার সিস্টেমে যখন আমরা করব সিমুলেশন, তখন এট এ টাইম আমরা 3টাই চেঞ্জ করতে পারি, কারণ কম্পিউটারের কম্পিটিশনাল ইফোর্ট বেশি, সিমুলেশন মডেলগুলো এখন অনেক ভারী, মানে ভালো ভালো সফটওয়্যার চলে এসেছে, তখন আমরা 3টাই চেঞ্জ করতে পারি। কিন্তু আমি হিউম্যান বিং, আমার কাছে তো হচ্ছে আমি হচ্ছে 3টা চেঞ্জ করলে ক্যালকুলেশন অনেক জটিল হয়ে যাবে এবং আমার কাছে ডিসিশন নিতে অনেক ঝামেলা হবে। তো সেই জন্য আমি করব কি, আমরা করব হচ্ছে জাস্ট একটা চেঞ্জ করব, একটা করে চেঞ্জ করে আমরা দেখব। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এপিসাইক্লিক গিয়ার। এটা বেশি কিছু নাই, এটা জাস্ট ফিগারটা দেখাবো তাহলে শেষ। এপিসাইক্লিক গিয়ারটা দেখেন যে এখানে হচ্ছে একটা ফিক্সড আর্ম থাকে, ওই আর্মের সাথে হচ্ছে একটা গিয়ার থাকে, এ গিয়ার। সো এ গিয়ারটা বি গিয়ারের সাথে কানেক্টেড। সো এ গিয়ার ঘুরলে বি গিয়ার ঘুরবে। এপিসাইক্লিক কেন বলা হচ্ছে, কারণ এ আর বি এর মাঝে হচ্ছে একটা আর্ম সি যোগ করা আছে। তাহলে দেখেন এই আর্ম সিটা হচ্ছে এখন কিভাবে ঘুরবে, এই যে এটার চারিপাশে, এই গিয়ারটার চারিপাশে এইভাবে আর্ম সিটা ঘুরবে, আর্ম সি এভাবে ঘুরবে, ঘুরাবে এই গিয়ারটাকে। আবার গিয়ারটাও কিন্তু মানে ইন্টারনালি ঘুরবে। তাহলে এখানে কিন্তু দুটা মোশন, ধরেন যে এটা ঘুরতেছে এইদিকে, তাহলে এটা ঘুরবে হচ্ছে এইদিকে, সরি উল্টা দিকে হবে, এইদিকে। আবার এটা ঘুরবে কিন্তু এইদিকে, যেহেতু এটার সাথে কানেক্টেড তাহলে এটাও এইদিকে ঘুরবে। তাহলে দেখেন এই অবস্থানে যদি আমার আসে তাহলে কি হবে, আর্মটা চলে এসেছে এখানে, আবার গিয়ারটাও চলে এসেছে এখানে। তাহলে দেখেন আর্মটাও ঘুরবে, আবার গিয়ারটাও ইন্টারনালি ঘুরতে থাকবে, এক্সটার্নালি মেশ করে ঘুরতে থাকবে। তো এই জন্য এটাকে বলা হচ্ছে এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এটা সাধারণত আমার হচ্ছে যেখানে জায়গা কম সেই সকল জায়গায় এটা ইউজ করে থাকি, হায়ার ভেলোসিটি স্পিড পাওয়া যায়।
তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি গিয়ার ট্রেন সিস্টেম। তো 3টা গিয়ার ট্রেন সিস্টেমের ম্যাথ আমরা করেছি। তো এই ম্যাথ গুলো ভালো করে দেখবেন, ডিজাইন রিলেটেড, এফিসিয়েন্সি রিলেটেড, এই অনুশীলনীতেও বেশ কিছু ম্যাথ আছে ওই রিলেটেড, ওই ম্যাথ গুলো করার চেষ্টা করবেন বাসাতে, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কেউ যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন। স্যার আমাদের যে হচ্ছে কম্বাইন ক্লাস সেটা কি আমরা এই উইকে পাবো? হ্যাঁ, এই উইকে আমি একটা নিব, আপনাদের 4জন সিআর এর সাথে যোগাযোগ করে আমি একটা টাইম নিয়ে নেব, ওই টাইমে তারপর হচ্ছে আমরা ক্লাসটা নেব। এই উইকে আমি একটা নিব, বুধবার বা বুধবার বা বৃহস্পতিবারের দিকে। মানে আপনাদের সাথে কথা বলে আপনাদের সুবিধা মতো টাইম, যেদিন হচ্ছে ক্লাস কম আছে বা যেদিন ক্লাস নাই সেই রকম টাইম আমি ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার। আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আপনি স্ক্রিনশট নিয়েছেন সিআর? স্যার নিচ্ছি, নিয়ে আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ইমেল করে দিন আমার। স্যার স্ক্রিনশট নিয়ে ক্লোজ করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কম্বাইন্ড ক্লাস কখন হবে আমি জানাই। টাটা।